হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রাসায়নিক পরিবর্তনের লেকচার 22-এ। আজকে আমাদের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা পানির আয়নিক গুণফল পড়বো আজকে, তারপরে তোমার পিএইচ পড়বো। তা আমি আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর হচ্ছে যে আমি একটু নিজের আইন থেকে একটু চেক করে দেখি সব ঠিকঠাক মতো আছে কিনা, কেমন? এরপরে হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিব। আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, হ্যাঁ, সব ঠিকঠাক আছে এখানে, কেমন? আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা আছে, আমি প্রথমে একটু এক্সট্রিমলি সরি, আজকে আসলে 10 মিনিটের মতো লেট হয়েছে আমার। তো এইটার জন্য আমি আসলে সরি, কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো ক্লাসটা রাতে কেন নিলাম, এটা একটা বিশেষ বিশেষ কারণ হচ্ছে যে তোমার দেখা যায়, যেহেতু এখন রোজা রোজা চলতেছে, তো সকালবেলা দিনে যেটা হয়, আমাদের ক্লাস শুরু করতে হয় 10:30টায়। আবার আমাদের শুক্রবার কিন্তু নামাজ থাকে। সো এই কারণে বেশি পড়ানো যায় না। তো এই জন্য একটু, যেহেতু আমাদের ক্লাস সংখ্যা লিমিটেড, আমাদের তো ওই ক্লাসের মধ্যেই শেষ করতে হবে, তাই না? তো এই জন্য রাতে নিলাম, যেন তোমরা একটু বেশি পরিমাণে পড়াইতে পারি। ওকে, আচ্ছা। তারপর যে জিনিসটা আছে, তো এখন এখন আসলে আমি জানি তোমাদের হয়তো প্যারালালি 2-3টা লাইভ ক্লাস চলতেছে। তো তুমি এখন যে কোনো একটা করো, যে কোনো আমারটা করার দরকার নেই এরকম না, যে কোনো একটা করো। আর বাকি দুটো একটু রেকর্ডেড কষ্ট করে দেখে নিও, কেমন? আমি এক্সট্রিমলি সরি, যদি ঈদের আগে আমরা একটা ঈদেরটা বন্ধ পাবা। সো এখানে যে জমা থাকে তোমার যে ক্লাস, সেটা কিন্তু তুমি শেষ করে ফেলতে পারবা, কেমন? আচ্ছা, আমি এটা বলতেছি না যে ঈদের সবসময় পড়া দরকার আছে, ঈদে আনন্দ করা দরকার আছে, এরপরে তুমি পাশাপাশি যখন সময় পাবা তখন পড়ে ফেলিও। তাহলে চলো আমরা শুরু করি, আসো। আমরা আজকে আমাদের যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল। তো একটু করে আমরা, চলো কথা না বাড়াই, আমরা চলো পড়ালেখা শুরু করে দিই আমাদের এখানে। প্রথম কথা, পানির আয়নিক গুণফল জিনিসটা কি, বা এটা আসলে কারা কারা আবিষ্কার করছে? এখানে দুজন বিজ্ঞানী আসলে জড়িত। এই দুজন বিজ্ঞানীর নামটা এমসিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, বিজ্ঞানী কোলরাস, আর তোমার হচ্ছে যে হেড উইলার 1894 সালে দেখান যে বিশুদ্ধ পানি যেটা আছে, বিশুদ্ধ পানি, সেটা অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সেটা কীরকম? অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সেটা হচ্ছে কীরকম বলো তো? অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই, অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে আসলে কী বোঝায়? এটা হচ্ছে এটার বিয়োজন মাত্রাটা খুবই কম। অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে কি বোঝায় বলো তো? এর বিয়োজন মাত্রাটা খুবই কম। তাহলে এর আমরা কি লিখবো? এর অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলতে বোঝাবে এর যে বিয়োজন মাত্রা আছে, এর যে তোমার বিয়োজন মাত্রা আছে, এর যে বিয়োজন মাত্রা, সেই বিয়োজন মাত্রাটা খুবই কম, খুবই কম। অনলি প্রায় তোমার 0 থেকে 5%-এর মধ্যে। ঠিক আছে, বিয়োজন মাত্রাটা। আচ্ছা, বিয়োজন মাত্রা কম, এটার মানে কি? চলো আমরা এটা দেখার চেষ্টা করি, আসো। আচ্ছা, সব তো ঠিকঠাক মনে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে, তাহলে চলো একটু দেখার চেষ্টা করি, আসো। ধরো তুমি এখানে পানি নিছো, ধরো তুমি এখানে পানি নিছো, ধরো তুমি এখানে পানিকে নিছো, H2O-কে নিছো। এই টপিকটা কিন্তু অনেক ঝামেলার, বাট আমি তোমাকে এমনভাবে পড়ানোর ট্রাই করবো যেন তোমার কোনো কনফিউশন আর না থাকে। আচ্ছা, দেখো, ধরো তুমি পানি নিছো, এখন পানিকে যদি তুমি আয়নিত হইতে দাও, তাহলে সে পানিটা কীভাবে আয়নিত হবে? সে পানিটা আয়নিত হবে তোমার এখানে H+ তৈরি করবে, আর তোমার কাছে এখানে OH- তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটা স্টার্টিংয়ে দেখার চেষ্টা করি, ধরো শুরুতে, একদম স্টার্টিংয়ে দেখার চেষ্টা করি, শুরুতে কি হচ্ছে এখানে। শুরুতে যে ঘটনাটা ঘটবে, পানিকে ধরো তুমি এক মোল ধরো পানি নিছো, তাহলে স্টার্টিংয়ে কোনো উৎপাদক থাকে না, তাহলে এটা 0 মোল থাকবে, এটাও তোমার কাছে 0 মোল থাকবে। বাট ধরা যাক, আমি ধরে নিচ্ছি যে সাম্যাবস্থায় H2O-টা এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে। তাহলে সাম্যাবস্থায় গিয়ে কী হবে দেখো তো একটু করে। সাম্যাবস্থায় গিয়ে সাম্যাবস্থায় গিয়ে সাম্যাবস্থায় গিয়ে ধরা যাক, পানি যদি এক্স পরিমাণ বিয়োজিত হয়, তাহলে পানির এখানে থাকবে 1 - x। আর এগুলো কত করে থাকবে বলো তো? এগুলো থাকবে এক্স করে করে, এগুলো থাকবে এক্স করে করে। ধরো এটা এক্স মোল, আর এটা এক্স মোল, এটাও থাকবে ধরো এক্স মোল। আর এই পুরো জিনিসটা ধরা যাক আমি একটা 1 লিটারের পাত্রে করতেছি। এই ঘটনাটা আমি কোথায় করতেছি? একটা 1 লিটারের পাত্রে আমি সংগঠিত করতেছি। এই পুরো জিনিসটাকে আমি একটা 1 লিটারের পাত্রে এই বিক্রিয়াটাকে আমি সংগঠিত করাচ্ছি। আচ্ছা, 1 লিটার নিলে কি হয়? আমরা সবাই জানি S= তোমার কিন্তু N/V। তো তুমি যদি ভলিউমটাকে 1 লিটার করে ফেলো, তাহলে মোল সংখ্যা আর ঘনমাত্রা কিন্তু সেম হয়ে যায়। কেমন? মানে চাইলে তুমি এখানে মোলের পরিবর্তে মোলারও লিখতে পারতা। এটা তো সবাই আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে, এখন আমরা যদি এখানে যদি সাম্য ধ্রুবক বের করতে চাই, এই বিক্রিয়াটা যদি কি বের করতে চাই? সাম্য ধ্রুবক। ধরা যাক এই বিক্রিয়াটার আমি সাম্য ধ্রুবক বের করতে যাচ্ছি। এই বিক্রিয়াটা হচ্ছে আমি এখানে সাম্য ধ্রুবক বের করতে যাচ্ছি, সাম্য ধ্রুবক। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবককে একটা স্পেশাল নাম দেওয়া হয়, কেডি বলা হয় এটাকে, জাস্ট এটা প্রকাশ করার জন্য, আর কিছুই না। এটা এই যে ক্যাপি গ্যাসি মানে ক্যাসির মতোই, কেমন? জাস্ট প্রকাশ করার জন্য এটাকে ক্যাডি বলা হয়েছে। তাহলে সাম্য ধ্রুবক ক্যাডি ইকুয়াল টু কত হবে বলো তো একটু করে? সাম্য ধ্রুবক ক্যাডি ইকুয়াল টু হবে, উৎপাদকে কে আছে? H+ আছে, তাহলে H+-এর ঘনমাত্রা ইন্টু
OH আয়নের ঘনমাত্রা, আর নিচে তোমার কাছে এখানে হবে পানির ঘনমাত্রা। এতটুকু তো সবার এখানে ক্লিয়ার, তাই না? এতটুকু তো আশা করি কারো কোনো বুঝতে সমস্যা নাই, সাম্যধ্রুবক এটা। আচ্ছা, তা আমি যদি একটু করে ক্রস গুণফল করি, তাহলে এখান থেকে কী পাবো দেখো তো একটু করে, এখান থেকে পাবো তাহলে ক্যাডি গুণন H2O এটার ঘনমাত্রা, এইটা ইকুয়াল টু পাবো তোমার কাছে এখানে আমরা H প্লাসের ঘনমাত্রা, আর এখানে পাবো হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা, রাইট? এটাতে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এখন একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমাকে বলছে পানি, বিশুদ্ধ পানি যেটা, আমি এখানে বিশুদ্ধ পানি কনসিডার করছি, সেটা হচ্ছে একটা অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এর যে এক্সটা, যেহেতু এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাহলে তো এটা খুব একটা বিয়োজিত হবে না। তাহলে এর যে বিয়োজনের পরিমাণ এক্স, সেটা অনেক ছোট হবে না? এই যে এক্সটা কিন্তু এখানে, এই যে এক্স যেটা আছে সেটা কিন্তু ভেরি ভেরি লেস দেন কিন্তু 1। এটা সবাই বুঝতে পারতেছে কিনা দেখো, এক্সটা এখানে ভেরি ভেরি লেস দেন 1 হবে। এক্সটা এখানে ভেরি ভেরি লেস দেন 1 হবে। কেন বলো তো লেস দেন 1 কেন হবে? অনেক কেন কম হবে বলো? কারণ এটা বলছে অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে যদি এক্সটা যদি অনেক ছোট হয়, তাহলে আলটিমেটলি জিনিসটা কিন্তু এখানে 1ই থাকবে। আলটিমেটলি এই জিনিসটা তাহলে কত থাকবে এখানে বলো তো একটু করে? এটা কিন্তু নিয়ার অ্যাবাউট 1ই থাকবে। এটা বুঝতে পারছি আমরা? নিয়ার অ্যাবাউট কত থাকবে এখানে বলো তো? 1ই থাকবে। এগুলোর পরিমাণটা খুবই অল্প, এই পরিমাণগুলো খুবই অল্প। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি কি না, খেয়াল করে দেখো, একদম স্টার্টিংয়ে যেই ঘনমাত্রা বা যে মোল সংখ্যা ছিল, এখানে মোল সংখ্যাকে আমি ঘনমাত্রা বলতে পারবো, কারণ এখানে ভলিউমটা 1 লিটার ধরছি আমরা। ভলিউম 1 লিটার ধরলে কী হয় বলো তো একটু করে? তোমরা নিশ্চয়ই সবাই জানো এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু এন ডিভাইডেড বাই ভি। তো ভি যদি তুমি 1 লিটার করে ফেলো, ভিকে যদি তুমি 1 লিটার ধরো, সেই ক্ষেত্রে আসলে এস ইকুয়াল টু কত লেখা যায়? এন লেখা যায়। তাহলে আমি এখানে ঘনমাত্রাকে মোলারিটি দিয়ে প্রকাশ করতে পারি। আমি এটা বলতে পারি স্টার্টিংয়ে 1 মোল ছিল, তাহলে এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোলার। সাম্যাবস্থাতেও কিন্তু 1 মোলই আছে। তার মানে পানির ঘনমাত্রাটা চেঞ্জ হয় নাই। তার মানে পানির ঘনমাত্রাটা কী হয় নাই? চেঞ্জ হয় নাই। পানির ঘনমাত্রাটা ধ্রুব রয়ে গেছে, যদিও সামান্য পরিমাণ কমছে, বাট ওইটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি, যেহেতু অতি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দেখো সাম্যাবস্থাতেও কিন্তু 1 আছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে পানির ঘনমাত্রা তাহলে এখানে আমার ধ্রুব আছে? তাহলে আমার কাছে যে পানির ঘনমাত্রা, তাহলে আমার কাছে যেখানে পানির ঘনমাত্রা এই জিনিসটা, এটা কি ধ্রুব আছে? এটাকে আমরা বলতে পারি? এই জিনিসটা যে ধ্রুব আছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি? দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা কি ধ্রুব আছে, এটাকে আমরা বলতে পারি? দেখো তো এটা যে ধ্রুব, সেটাকে আমরা বলতে পারি এখানে? না, না সাথে না বললেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো। গুড। তাহলে এখন এই যে দেখো একটা জিনিস, সাম্য ধ্রুবক আর এটা ধ্রুব, এই সাম্য ধ্রুবকটা একটা ধ্রুব রাশি, এটাও একটা ধ্রুব রাশি। তাহলে দুইটা ধ্রুব রাশির গুণফল কি হয়? নতুন আর একটা ধ্রুব রাশি হয় না? 2 একটা ধ্রুব রাশি, 3 একটা ধ্রুব রাশি। 2 আর 3কে গুণ করলে 6 পাবা, সেটা নতুন একটা ধ্রুব রাশি হবে। তো এই নতুন ধ্রুব রাশিকে আমরা বলি KW বা পানির আয়নিক গুণফল। এটাকে আমরা বলি KW। আর KW ইয়াটা কি তাহলে? KW ইকুয়াল টু H প্লাসের ঘনমাত্রা গুণন OH আয়নের ঘনমাত্রা। তাই এখানে KWটা হচ্ছে আমার এখানে পানির আয়নিক গুণফল। দেখো পানির আয়নিক গুণফলটা কেমনে আসছে, সবাই এটা বুঝতে পারছো কিনা? দেখো যাই জিনিসটা, দেখো এখানে বোঝা গেছে কিনা পানির আয়নিক গুণফল? এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো এখানে এতটুকু? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা থাকার কথা না। ফেসবুকে যারা দেখতেছো তারাও একটু জানেও, আশা করি সমস্যা হচ্ছে না কারো। আচ্ছা, এবার চলো আমরা তাহলে একটু করে আলোচনা করার চেষ্টা করি। দেখো তাহলে আমরা এখানে পাইলাম কি বলো তো একটু করে? আমরা তাহলে এখানে পাইলাম অ্যাট ফার্স্ট, আমরা দেখো এখানে কি পাইলাম? আমরা পাইলাম আমাদের যে KW, এটা ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি একটা, সেটা হচ্ছে KD গুণন পানির ঘনমাত্রা, অথবা এটাকে আসলে লেখা যায় তোমার কত বলো তো এখানে? H প্লাসের ঘনমাত্রা আর OH আয়নের ঘনমাত্রা। এই জিনিসটাকে এভাবে করেও লেখা যায় আসলে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কাছে এই জিনিসটা কি, আমি যদি একটু করে দেখানোর চেষ্টা করি। এখানে আমি যদি দুটো পরিচয়টা দিই, ক্যাডি হচ্ছে আমার এখানে সাম্য ধ্রুবক, ক্যাডি হচ্ছে আমার কাছে এখানে সাম্য ধ্রুবক। আর KW যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। এটা হচ্ছে বলো তো এটা কি? এটা পানির আয়নিক, এটা পানির আয়নিক গুণফল। আচ্ছা, এখন যে জিনিসটা আমি তোমাকে পড়াবো সেটা হচ্ছে আমার যে পানির আয়নিক গুণফলটা আছে, এটা কিন্তু তাপমাত্রা নির্ভরশীল, তাপমাত্রা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। পানির আয়নিক গুণফল যেটা থাকে সেটা কি ডিপেন্ডেন্ট থাকে বলো তো একটু করে? এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট।
এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা কী করে, তাপমাত্রার উপরে নির্ভর করে। অর্থাৎ তুমি যদি এই আমার তাপমাত্রাকে বাড়াও তাহলে কেডাব্লিউ বাড়ে না কমে সেটা তো আমরা দেখবো। জাস্ট এতটুকু একটু জেনে রাখি, আমরা একটা সম্পর্কে জেনে মনে রাখতে পারি আমরা এখানে। সেটা কি, সেটা হচ্ছে আমি যদি তাপমাত্রাকে বাড়াই আমার তাহলে কেডাব্লিউ যেটা আছে সেটা বাড়বে, আমি যদি তাপমাত্রাকে কমাই তাহলে আমার কেডাব্লিউটা কমবে। আমি এখনই ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাবো এই জিনিসটা কেন হয়। আগে আমরা তো আস্তে আস্তে আলোচনা করতেছি, কেমন? আমরা এই জিনিসটা একটু পরে তোমাকে প্রুফ করে দেখাচ্ছি। তাহলে কি আমরা বললাম, ক্যাডি হচ্ছে সাম্য ধ্রুবক, কেডাব্লিউ হচ্ছে পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফলের টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার বাড়ালে কেডাব্লিউর মানটা বাড়ে, কেমনে বাড়ে সেটা আমি একটু পরে প্রমাণ করে দেখাচ্ছি। আর টেম্পারেচার কমালে কেডাব্লিউটা কমে, কেমনে কমে সেটা একটু প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, কেডাব্লিউকে আমরা চাইলে এভাবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি, আবার বইয়ের ভাষায় কেডাব্লিউকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায়। আমরা কেডাব্লিউ দুটো সূত্র শিখবো। আমরা কেডাব্লিউ কটা সূত্র শিখবো? দুইটা। আমরা একটা শিখবো ম্যাথ করার জন্য, একটা শিখবো আমরা থিওরির জন্য। এই যে সূত্রটা শিখছি আমরা, এই সূত্রটা আমরা শিখছি ম্যাথ করার জন্য, এই সূত্রটা হচ্ছে আমরা ম্যাথ করার জন্য শিখছি। বাট থিওরি যখন আনসার করবো তখন কোন সূত্র কাজে লাগবে চলো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, পানির ক্ষেত্রে আরেকটা ঘটনা করতে পারে এখানে। ধরো কীরকম, ধরো তুমি এখানে 1 মোল পানিকে নিছো লিকুইড অবস্থায়, এর সাথে ধরো আরেকটা পানির মোলকে বিক্রিয়া করাচ্ছ, তাহলে তখন এখানে কি তৈরি হবে? তখন এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে। তখন এখানে কি তৈরি হবে? তখন এখানে তৈরি হবে হাইড্রোনিয়াম আয়ন। তখন এই জায়গাটাই তৈরি হবে তোমার কাছে, এখানে দেখো এই জায়গায় তৈরি হবে তোমার কাছে, তখন এখানে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে। অর্থাৎ এখানে তৈরি হবে H3, দেখো এখানে তৈরি হবে H3O প্লাস অ্যাকুয়াস অবস্থায়, আর এর সাথে এখানে তৈরি হবে তোমার OH মাইনাস, যেটা অ্যাকুয়াস অবস্থা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা এখানে তৈরি হবে। এখন আমরা যদি এটাকে এইখানে যদি আমি সাম্য ধ্রুবটা লিখতে চাইতাম, দেখো আমি তোমাকে বলতেছি কি, তোমার এখানে কেডাব্লিউটাকে দুইভাবে প্রকাশ করা যায়। কেডাব্লিউকে কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে। আমরা একভাবে কিন্তু অলরেডি দেখে ফেলছি, একভাবে অলরেডি আমরা দেখে ফেলছি, এখন আমরা সেকেন্ড ভাবে আমরা দেখতেছি, কেমন? আচ্ছা, তো সেকেন্ড ভাবে চলো তোমাকে আমি দেখাই আসো। তাহলে এখানে যদি আমি সাম্য ধ্রুবকের ইকুয়েশন লিখতে চাই, সাম্য ধ্রুবক, এখানে যদি আমি সাম্য ধ্রুবকের ইকুয়েশন লিখতে চাই, তাহলে তুমি তখন এখানে বলবা যে ভাই সাম্য ধ্রুবক, এখানে যদি ক্যাডি হয়ে থাকে এটা, তাহলে এখানে কি হবে? এটা সাম্য ধ্রুবকটা কত হবে? এখানে হবে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, H3O প্লাসের ঘনমাত্রা, এখানে হবে OH আয়নের ঘনমাত্রা, আর এখানে হবে পানির ঘনমাত্রা গুণন পানির ঘনমাত্রা। চাইলে স্কোয়ার করে লিখে দেওয়া যায়, আমি একটু জাস্ট ভেঙে ভেঙে তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এটা করে ক্রস গুণফল করতাম, তাহলে এখানে আমরা কি পাইতাম? ক্যাডি গুণন পানির ঘনমাত্রা এটার স্কোয়ার ইকুয়াল টু পাইতাম হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা গুণন OH আয়নের ঘনমাত্রা। বাট খেয়াল করে দেখো, তোমাকে তো আমি একটু আগেই বলছি আমার এই জিনিসটা কিন্তু ধ্রুব, এই জিনিসটা হচ্ছে ধ্রুব। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, এটার স্কোয়ারটাও কনস্ট্যান্ট হবে। ধরো 5 একটা কনস্ট্যান্ট, 5কে স্কোয়ার করলে 25 পাও, 25টাও কনস্ট্যান্ট হয়। তাহলে এটা যদি ধ্রুব হয়, এর স্কোয়ারটাও কনস্ট্যান্ট হবে, ক্যাডি তো আগে থেকে কনস্ট্যান্ট, তাহলে দুটো কনস্ট্যান্টের গুণফল আবারও কনস্ট্যান্ট হবে, যেটাকে আমরা কি বলবো? যেটাকে আমরা নাম দেবো কেডাব্লিউ। যেটাকে আমরা কী নাম দিব এখানে? যেটাকে আমরা নাম দিব কেডাব্লিউ। তাহলে কেডাব্লিউ ইকুয়াল এখানে পাচ্ছ তুমি কোনটা বলো তো? এখানে কেডাব্লিউ ইকুয়াল পাচ্ছ ক্যাডি আর H2O এটার ঘনমাত্রার স্কোয়ার, অথবা কেডাব্লিউকে আমি লিখতে পারি কত বলো তো? এখানে এটাকে লিখতে পারি হচ্ছে আমরা H3O প্লাস আর OH আয়নের ঘনমাত্রা। দেখো কেডাব্লিউ সূত্রটা সবাই এখানে বুঝতে পারছো কিনা? আমি এখন তোমাকে সব ক্লিয়ার করে দিব কোনটা তুমি কোন সময় ইউজ করবা। আগে দেখো যাক, দেখো এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো কিনা, কেডাব্লিউর এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো কিনা? এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আবার কোনটা বুঝো নাই ভাই? এই যে নিশান, আবার কোনটা বুঝো নাই আমাকে একটু বলো, কোন পার্টটা বুঝো নাই? দেখো, এই জাস্ট সিম্পল রিয়াকশন, যা সাম্য ধ্রুবকের ইকুয়েশনগুলো বসাইছি, এটা আগে থেকে কনস্ট্যান্ট ছিল, এটা স্কোয়ারটাও কনস্ট্যান্ট হবে, তাই এটা একটা কনস্ট্যান্ট, এটা এই কনস্ট্যান্টটাকে আমরা কেডাব্লিউ বলতেছি। ঠিক আছে? আচ্ছা, কি বলছো লাস্টেরটা? এই যে লাস্টেরটা, এটা কি করছি? এইটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে দুটো কনস্ট্যান্টের গুণফল নতুন কনস্ট্যান্ট হবে, যেটাকে আমরা কেডাব্লিউ বলবো। আচ্ছা, একটু ধৈর্য ধরো, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, আমি যদি এখন সামারি করতে চাই, দেখা যাক, ধরো যাক আমি যদি এখন কী করতে চাই, সামারি করতে চাই, আসো একটা সামারি করে দিয়ে আসো। চলো আমরা এখানে একটা সামারি করি। কি সামারি আমি তোমাকে বলতেছি, দেখো, চলো আমরা তোমাকে এখানে সামারি করে দিই একটা। সেই সামারিটা কি? দেখো, রিয়াকশন এখানে দুইটা। তুমি যদি এই রিয়াকশনটা কনসিডার করো যে H2O এই জিনিসটা আমার ভাঙতেছে আয়নে,
তুমি যদি এই রিয়াকশনটাকে কনসিডার করো যে এখানে পাচ্ছি আমরা তখন এইচ প্লাস পাচ্ছি আর আমরা এখানে ওএইচ মাইনাস পাচ্ছি, অ্যাকুয়াস দিতে পারো, কোনো সমস্যা নেই, অ্যাকুয়াস প্লাস ওএইচ মাইনাস অ্যাকুয়াস পাচ্ছি। আর এখানে তুমি পানিটাকে চাইলে লিকুইড দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে একটা জাস্ট আগে থেকে এটা এল লাগাই দিই। হ্যাঁ, যদি তুমি এই রিয়াকশনটাকে কনসিডার করো সেই ক্ষেত্রে আমার কাছে কে ডাব্লিউটা কত হয়ে থাকে বলো তো একটু করে। আমার কাছে কে ডাব্লিউ হয়ে থাকে তোমার কাছে এখানে এইচ প্লাসের ঘনমাত্রা আর ওএইচ আয়নের ঘনমাত্রা। আর এই ফর্মুলা আমরা ম্যাথে ইউজ করব। এই ফর্মুলা আমরা কই ইউজ করব? এই ফর্মুলা আমরা ম্যাথে ইউজ করব। ম্যাথ করার সময় আমরা এই জিনিসটা ইউজ করব, বুঝছো? আমরা যখন ম্যাথ করব, ম্যাথ, তখন আমরা এই জিনিসটা ইউজ করব। ওকে, তাহলে ম্যাথ করার সময় আমরা অবশ্যই এই জিনিসটা ইউজ করব। আর যখন আমরা আরেকটা জিনিস শিখে আসছি আমরা এখানে, এই H2O লিকুইড অবস্থা প্লাস H2O লিকুইড অবস্থা, আমি যদি এখানে এই রিয়াকশনটা কনসিডার করি তাহলে তখন এখানে যেটা পাবো আমরা এখানে পাইছিলাম আমরা H3O প্লাস অ্যাকুয়াস, আর এখানে পাইছি হচ্ছে তোমার এখানে OH মাইনাস অ্যাকুয়াস। তাহলে এখানে এই অনুযায়ী KW কত হইতো বলো তো একটু করে। এই অনুযায়ী KW কিন্তু ছিল H3O প্লাস, এটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন, আর OH আয়নের ঘনমাত্রা। এটা আমরা কখন ইউজ করব? এটা আমরা ইউজ করব তোমার কাছে যখন আমরা থিওরি আনসার করব। তখন যদি আমাকে KW ডেফিনেশন দিতে বলে, থিওরি আনসার করার সময় আমরা এই সূত্র ইউজ করব। থিওরি আনসার করার সময়, থিওরি আনসার করার সময় যখন আমাকে KW ডেফিনেশন দিতে বলবে তখন আমরা এটা ইউজ করব। আচ্ছা, H3O প্লাস, এটা তো সবাই তোমরা চিনো। H3O প্লাসকে কি বলা হয় বলো তো? হাইড্রোনিয়াম আয়ন বলা হয়। H3O প্লাসকে হাইড্রোনিয়াম আয়ন বলা হয়, হাইড্রোনিয়াম আয়ন বলা হয়, ঠিক আছে? আচ্ছা, ল্যাগ দিচ্ছে বলতেছো, ক্লাস কি কোনো প্রবলেম হচ্ছে? ক্লাস কি কোনো প্রবলেম হচ্ছে? ক্লাস একজন বলছে ল্যাগ দিচ্ছে, হালকা কথা আটকাচ্ছে। তার এটা তো নেটের প্রবলেম। আমার এখানে তো ঠিক দেখাচ্ছে সব কিছু, আমি ফেসবুক থেকে দেখতেছি তো আমার এখানে সব ঠিক দেখাচ্ছে। আটকাচ্ছে, তার এটা তো একটু, তাহলে তোমরা যদি কারো ওয়েবে প্রবলেম হয় তাহলে একটু ফেসবুক থেকে চেক করে দেখো, কেমন? আচ্ছা, ওকে, দেখো তাহলে আমরা আশা করি সবাই এখানে এটা বুঝতে পারতেছি। তাহলে এখন একটু জিনিস আমাকে বলো, তাহলে যদি তোমাকে এখন কেউ পিএইচের ডেফিনেশন দিতে বলে, তাহলে ডেফিনেশন দেওয়ার সময় তুমি KW ডেফিনেশন দিতে বলে, তাহলে KW ডেফিনেশন দেওয়ার সময় এইটাকে ইউজ করবা। অর্থাৎ কি বলবা? একটা নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে একটা ধ্রুব রাশি, যেটাকে বলা হবে পানির আয়নিক গুণফল। এটা ডেফিনেশন লেখা আছে না? হ্যাঁ, দেখো এই যে ডেফিনেশনটা কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, হাইড্রোনিয়াম আয়ন বলতে কোনটা বোঝাচ্ছে এখানে? হাইড্রোনিয়াম আয়ন, এটা আসলে তোমার কাছে হচ্ছে ওই যে H3O প্লাসটা, H3O প্লাস, এই যে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, এটা হচ্ছে একটা ধ্রুব রাশি। এই গুণফলটাকে আমরা কি বলে থাকি? এই গুণফলটাকে আমরা বলে থাকি পানির আয়নিক গুণফল। আশা করি পানির আয়নিক গুণফল নিয়ে কারো কোনো প্রবলেম নাই। পানির আয়নিক গুণফল নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এখন একটা যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেখানে ভাই নির্দিষ্ট তাপমাত্রা কথাটা কেন বলতেছে? তাহলে KW কি নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল? হ্যাঁ, নির্ভরশীল। কীভাবে নির্ভরশীল সেটা এখন আমি প্রমাণ করব। এই জিনিসটা তো সবাই বুঝতে পারছি আমরা এখানে, তাই না? এই জিনিসটা তো আশা করি কারো কোনো প্রবলেম নেই। এখন টেম্পারেচারের উপরে কীভাবে নির্ভরশীল সেটা চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তো ধরো আমি যদি একটা পার্টিকুলার টেম্পারেচার T1 নিই, সেই T1 তাপমাত্রায় পানির আয়নিক গুণফলকে ধরো যাক আমরা KW1 ধরলাম। পানির আয়নিক গুণফল এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা ধরলাম হচ্ছে KW1 ধরে নিছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরো আমি যদি এখানে কি করি, এরপরে যে টি টু চিন্তা করি, T2 তাপমাত্রায় পানির যে আয়নিক গুণফল আছে, পানির আয়নিক গুণফল যেটা আছে, পানির আয়নিক গুণফল, এটাকে আমরা ধরে নিচ্ছি, ধরা যাক আমার KW2, এটাকে আমরা ধরতেছি KW2। এখন আমি ধরে নিচ্ছি আমার যে T2টা সেটা T1 থেকে বড়, এটা আমি ধরে নিচ্ছি। এখন আমার দেখা দরকার, আমি তাহলে তাপমাত্রা বাড়াইছি, তাহলে আমার দেখা দরকার KW2টা KW1 থেকে বড় হয় কিনা। এটা কীভাবে দেখতে পারি বলো তো? একটা সূত্র শিখে আসছো না সবাই, ভ্যান টপের সমীকরণ। সবাই একটা সূত্র শিখে আসছো না, ভ্যান টপের সমীকরণ। যদি ভ্যান টপের সমীকরণটা আমি এখানে প্রয়োগ করি তাহলে কী হবে এখানে বলো তো? ওই লন অফ, তুমি এখানে লিখতা K2 ডিভাইডেড বাই K1। তো K2 জায়গায় কি লিখবা বলো তো? এখানে একটু করে KW1কে লিখবো, K2 জায়গায় লিখবো
সরি KW2 আর এখানে লিখবো KW1। ওই যে আমরা যে ভ্যান টফের সমীকরণ পড়ে আসছি না লাস্ট ক্লাসে, যে লন অফ Kp2/Kp1 ইকুয়াল টু ডেল্টা এইচ বাই আর, তারপর 1/T1 মাইনাস 1/T2। ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো ইংলিশ কোয়েশ্চেন বাংলায় করে দেবো, টেনশন নিও না, আমি সবগুলো বাংলায় তোমাকে বলি। ওকে, তাহলে এখন ওই যে Kp2 জায়গায় KW2 বসাইছি, KW1 বসাইছি, তাহলে এখানে কত আসবে বলো তো একটু করে? ডেল্টা এইচ বাই আর আসবে, এখানে আসবে তোমার ডেল্টা এইচ ডিভাইডেড বাই আর আসবে, তারপরে এই জায়গায় কত আসবে তোমার কাছে? এখানে আসবে তোমার 1/T1 আসবে মাইনাস 1/T2 আসবে, 1/T1 আসবে মাইনাস 1/T2 আসবে। এটা তো সবাই বুঝতে পারছি সমীকরণটা কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে ভ্যান ডফের সমীকরণ থেকে আসছে। ওই জাস্ট Kp2 এর জায়গায় KW2 বসাইছি আর Kp1 এর জায়গায় KW1 বসাইছি। কেন কেন বসাতে পারবো জিনিসটা? কারণ KW মানে কি, ওই যে KD সাম্যদ্রুবক ইন্টু পানির ঘনমাত্রা, তাহলে এখানেও সাম্যদ্রুবক ইন্টু পানির ঘনমাত্রাগুলো কাটাকাটি যাবে, পানির ঘনমাত্রাটা, তো এখানে আলটিমেটলি ওইটার জায়গায় KW2 আর KW1 লেখা যায়। যারা বুঝতেছো না একটু জাস্ট দেখো জিনিসটা, তাহলে বুঝতে পারবো আস্তে আস্তে। আশা করি সবাই বোঝা উচিত, কারণ আমরা ভ্যান টফের সমীকরণ অনেক সময় নিয়ে পড়েছি তোমাকে। ওকে, এখন দেখো আমি বলছি তোমাকে কি, T2টা T1 থেকে বড়, তাহলে T2 যদি T1 থেকে বড় হয়, তাহলে এই জিনিসটা, এই যে এই ভ্যালুটা পার্টিকুলারলি এই অংশটা, এই যে এই অংশটা পার্টিকুলারলি তোমার এই অংশটা, এটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে বলো তো? এই অংশটা পার্টিকুলারলি এই অংশটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? যদি T2টা T1 থেকে বড় হয়, পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে? শ্যাডো এসএস, হ্যাঁ ঠিক আছে, পজিটিভ আসবে। না নেগেটিভ কেন ভাই? নেগেটিভ কেন? দেখো এখানে এই T2টা হচ্ছে বড়, T2 ভগ্নাংশ আকারে আছে পরে, T2 যদি ভগ্নাংশ আকারে না থাকতো, এগুলো যদি ভগ্নাংশ আকারে না থাকতো, তাহলে আমার এই ভ্যালুটা নেগেটিভ আসতো। বাট এটা ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশের ক্ষেত্রে এটা বড় আর এটা ছোট হইলে অলওয়েজ এই ভ্যালুটা কি আসবে? অলওয়েজ এই ভ্যালুটা পজিটিভ আসবে, অলওয়েজ এই ভ্যালুটা পজিটিভ আসবে, অলওয়েজ এই ভ্যালুটা পজিটিভ আসবে। ঠিক আছে? আর আমি যদি ধরে নিই যে পানির ক্ষেত্রে পানির যে বিক্রিয়াগুলা এটা যদি তাপহারি ধরি, তাহলে ডেল্টা এইচ বাই আর তো অলরেডি পজিটিভ। তাপহারি ধরে নিলে পানির যে বিক্রিয়াগুলো সেটা যদি তাপহারি ধরে নিই, তাহলে ডেল্টা এইচ বাই আর এটা অলরেডি পজিটিভ। তো দুটো পজিটিভ জিনিসকে গুণ করলে, দুটো যখন আমরা পজিটিভ জিনিসকে গুণ করি, তাহলে এই লনের রেজাল্টটাও কী হবে বলো তো? পজিটিভ হবে না? দেখো পানির যে আয়নে কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তাপহারি বিক্রিয়া, তাই ডেল্টা এইচটা অলরেডি পজিটিভ থাকবে, তাহলে এই জিনিসটা পজিটিভ আসবে, এটা অলরেডি পজিটিভ, তাহলে দুটো পজিটিভ জিনিসের গুণফল পজিটিভ হবে, তাহলে লনের এই জিনিসটা পজিটিভ আসছে না। এখন তোমাদেরকে লাস্ট ক্লাস আমি শিখাইছিলাম যে লনের ভ্যালুটা কখন পজিটিভ আসে, যখন লনের এখানে যে ভিতরে যে ভ্যালুটা আছে সেটা যখন গ্রেটার দেন 1 হয়। সেটা যখন কি হয়, এই যে KW2টা ডিভাইডেড বাই KW1 এটা যখন গ্রেটার দেন 1 হবে, তাহলে বা আমি তাহলে এখানে বলতে পারি যে আমার এখানে KW2টা গ্রেটার দেন KW1। দেখো এটা আমরা বের করে ফেলছি চমৎকারভাবে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার জিনিসটা? দেখো তো এটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা যারা ফেসবুকে দেখতেছো ওটা জানেও। আর্হেনিয়াসের ফর্মুলাটা শর্ট সিলেবাসে নাই, বাট কোয়েশ্চন আসে, সো শিখে রাখাটাই বেটার। আমি তো আপনাদেরকে পড়াইছি জিনিসটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যদি তুমি কি করো এখানে বলো তো, তাপমাত্রাকে বাড়াও, টেম্পারেচার বাড়াইছো, তাহলে দেখো KWটা বাড়তেছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন করে বলতে পারি যে আমার ঠিক আছে ভাই, তাপমাত্রাকে বাড়ানো হইলে KWটা বাড়ে, আর তাপমাত্রাকে কমানো হইলে KWটা, আমার যে KW আছে এটা কমবে। শেষ। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এতটুকুতে আমাদের কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তার মানে আমি এখানে বলতে পারি আমার যে KW আছে সেটা আসলে তোমার কি বলতো, তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আমাদের যে KW থাকে, KW ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই জিনিসটাও তুমি এখানে বলতে পারো। ঠিক আছে? চলো আমরা নেক্সটে যাই না। এই বিষয়টাকে সবার বোঝা গেছে? দেখো তো একটু করে কমেন্টে আমাকে একটু জানাও তো, জাস্ট ওয়াই লিখলেই হবে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ আশা করি বুঝতে পারছো। ওকে, দেখো তাহলে এখন আমরা যদি নেক্সটে যাই, নেক্সটে আমরা এখন দেখার চেষ্টা করবো ফার্স্ট অফ অল আগে যেটার একক কী হবে। দেখো দাঁড়ো, হ্যাঁ চলো আমরা এখানে দেখে আসো। আমরা এখন দেখতে যাচ্ছি আমার যে KW আমরা পড়লাম সেই KW এর একক কী হবে। KW এর একক,
দেখো কেডাব্লিউ এর একক হয়ে থাকে তোমার, সবসময় মনে রাখবো যেটা, সেটা হয়ে থাকে মোল স্কোয়ার লিটার ইনভার্স টু, লিটার ইনভার্স টু। কেমনে কেডাব্লিউ এর একক এটা হয়ে থাকে দেখো, কারণ কেডাব্লিউ সূত্র থেকে তুমি বুঝতে পারো। আমি যদি তোমাকে এখানে যাই, দেখো এখানে এই যে আমার উপরের এটার একক কত, এই যে উপরের এটার একক, এটার একক কত, এটার একক হচ্ছে মোল লিটার ইনভার্স ওয়ান, এটার একক কত, মোল লিটার ইনভার্স ওয়ান। তো দুইটাকে গুণফল করলে কি আসবে, এটার একক কত আসবে, মোল স্কোয়ার লিটার ইনভার্স টু আসবে, আর কিছুই না। তো এখানে আমরা লিখে দিলাম আমার কেডাব্লিউ রেকর্ডটা কত হয় বলো তো, মোল স্কোয়ার লিটার ইনভার্স টু হয়ে থাকে। আচ্ছা এখন আমাদের একটু দেখা দরকার, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যে বিভিন্ন তাপমাত্রায় তোমার কেডাব্লিউর মান, এটা একটু ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। কেমন, যে আমরা এখন দেখার চেষ্টা করব যে আমাদের বিভিন্ন তাপমাত্রায় কেডাব্লিউর মানটা। চলো এটা দেখার চেষ্টা করি, আসো। আমি ফার্স্টে তোমাকে দেখাবো আগে, যদি আমি টেম্পারেচারটাকে, এটা ইঞ্জিনিয়ারিংদের মুখস্থ রাখার দরকার নাই, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আসো তোমরা ডাটাগুলো একটু মনে রাখিও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লিউ যেটা থাকে তার মান হয়ে থাকে 0.0114 গুণন 10⁻14 গুণন 10⁻14, এত মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। তারপরে তুমি যখন টেম্পারেচারকে বাড়াবা, টেম্পারেচারকে বাড়ায় যখন তুমি 25 ডিগ্রি সেলসিয়াস করবা, সেই 25 ডিগ্রি সেলসিয়াসে কেডাব্লিউর মান থাকে তোমার কাছে এখানে, কেডাব্লিউ যেটা আছে তার মান থাকবে তোমার 10⁻14 মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। আর তুমি যখন টেম্পারেচারটাকে বাড়ে 100 ডিগ্রি সেলসিয়াস করে ফেলবা, তখন তোমার কাছে কেডাব্লিউ যেটা আছে তার মান থাকবে 8.7 10⁻14, 8.7 ইন্টু 10⁻14 মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। তাহলে এই যে ডাটাগুলো আমি লিখে দিছি, যারা মেডিকেল পরীক্ষার্থী আছো তারা একটু করে মুখস্থ করে ফেলিও। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ওকে ওকে, আমি জানি তোমাদের মধ্যে থেকে অনেকে মেডিকেল প্রিপারেশন নিবা, তো তারা একটু করে জিনিসটা এখানে লিখে ফেলিও। আচ্ছা, এতটুকু তো সবাই বোঝা গেছে ভাই, এতটুকু তো আশা করি কারো কোনো প্রবলেম নাই। এবার আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং এক্সপারেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য শুধু এই ডাটাটা ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিংদের জন্য শুধুমাত্র 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হয় সেটা ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আচ্ছা, তো তুমি যদি বিশুদ্ধ পানি নাও, সে বিশুদ্ধ পানির আয়নিক গুণফল টি এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ ক্লাস নিব, একটু ধৈর্য ধরো, এমসিকিউ ক্লাস অবশ্যই নিব। আচ্ছা দেখো, আচ্ছা আমরা তো এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারলাম। তো একটা কাহিনী হচ্ছে তুমি যদি বিশুদ্ধ পানি কনসিডার করো, বিশুদ্ধ পানির যে বৈশিষ্ট্য, সেটা বৈশিষ্ট্য হচ্ছে এই ক্ষেত্রে এইচ প্লাসের যে ঘনমাত্রা সেটা ওএইচ মাইনাসের ঘনমাত্রার সমান হয়। তাহলে বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য কি, এইচ প্লাসের ঘনমাত্রা আর ওএইচ আয়নের ঘনমাত্রা কী হয়ে থাকে বলো তো, সমান হয়ে থাকে। তাহলে এখন আমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস চিন্তা করি একটু করে, তো 25 ডিগ্রি সেলসিয়াসে আমার যে কেডাব্লিউ থাকে এটা ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা আর ওএইচ আয়নের ঘনমাত্রা, যেটা হবে কত বলো তো একটু করে, 10⁻14। তাহলে এই দুটা ভ্যালু তো সমান। তাহলে আমি যদি ওএইচ মাইনাসটাকে এইচ প্লাস দিয়ে রিপ্লেস করি, তাহলে এইচ প্লাসের স্কোয়ার ইকুয়াল টু পাবো 10⁻14, আর এইচ প্লাস ইকুয়াল টু চলে আসবে তখন 10⁻7। তাহলে তখন ক্যালকুলেট করে কি চলে আসবে তোমার, এইচ প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু ওএইচ আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু 10⁻7। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, এটা বিশুদ্ধ পানির জন্যই খাটবে এবং কড়া তাপমাত্রায় খাটবে, 25 ডিগ্রি সেলসিয়াসে খাটবে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস আমরা এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছি, এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছি। দেখো আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা অন্য তাপমাত্রায় কী হবে, অন্য তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় কী হবে দেখার চেষ্টা করো। যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় বিশুদ্ধ পানির জন্য, যে কোনো তাপমাত্রায় বিশুদ্ধ পানির জন্য তোমার এইচ প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু ওএইচ আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে √K/W। এটা হচ্ছে অন্য তাপমাত্রার জন্য বা যে কোনো তাপমাত্রায়। দেখো এটা বুঝতে পারছো কিনা, এই সূত্রগুলো থেকে কিন্তু ম্যাথ থাকবে, সবাই কি এগুলো বুঝতে পারছো? এই জিনিসটা দেখো তো বুঝতে পারছো কিনা। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন, কোনটা ভাই আমাকে একটু বলো, এমডি লিটন উদ্দিন কোন লাইনটা আরেকবার আমাকে বলো একটু করে কমেন্টের জন্য, আমি বলতেছি। আচ্ছা ফেসবুকে কি লিখছে, ওকে ভাই কিভাবে দেখবো, আচ্ছা
কিভাবে আসলো রুট বাই, আচ্ছা আচ্ছা কীভাবে আসলো রুট বাই দেখো, এই যে দেখো তোমার বিশুদ্ধ পানির জন্য সেটা যে কোনো তাপমাত্রায় এইচ প্লাস আর ওএইচ আয়নের ঘনমাত্রা সমান থাকবে। এখন তো এইচ প্লাস আর ওএইচ আয়নের ঘনমাত্রা যদি সমান থাকে তাহলে আমি ওএইচ মাইনাসটাকে এইচ প্লাস দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। তাহলে এইচ প্লাস স্কোয়ারের ইকুয়াল টু হবে কে ডাব্লিউ। তাহলে এইচ প্লাস ইকুয়াল টু তখন কত হবে, রুট ওভার কে ডাব্লিউ হবে না, রুট ওভার কে ডাব্লিউ হবে না, বুঝতে পারছো জিনিসটা? এই যে দেখো এইচ প্লাস আর ওএইচ আয়নের ঘনমাত্রা তো যে কোনো তাপমাত্রায় বিশুদ্ধ পানির জন্য সমান থাকবে। তাহলে ওএইচ আয়নটাকে তুমি এইচ প্লাস দিয়ে রিপ্লেস করতে পারো। তাহলে এইচ প্লাস আর এইচ প্লাস গুণ হয়ে এস প্লাস স্কোয়ার হবে। তাহলে এইচ প্লাস স্কোয়ার এগুলি কে ডাব্লিউ। তাহলে এইচ প্লাসটা কত সমান হবে, রুট ওভার কে ডাব্লিউ সমান হবে। ক্লিয়ার? এবার দেখো তো একটু করে, বুঝতে পারছো কি না যে রুট ওভার কে ডাব্লিউ সমান হবে? তাহলে দেখো তো সবাই এটা বুঝতে পারছি কিনা আমরা একটু করে এখানে, তাহলে একটু করে দেখো আমরা সবাই বুঝতে পারছি কিনা। হ্যাঁ, ওকে। তাহলে এখন এবার আমরা একটু করে আলোচনা করতে যাচ্ছি। দেখো যে আমরা এইচ প্লাস আর ওই চাইনের ঘনমাত্রা তো মোটামুটি আমরা বের করছি, 10⁻7 করে আসে। পানির ঘনমাত্রা কত আসে সেটা একটু দেখতে যাচ্ছি আমরা। পানির ঘনমাত্রা কত আসে চলো আমরা দেখার চেষ্টা করি। আসো যে ধরো আমি যদি তোমাকে বলি 1 লিটার পানি রেখে নিচ্ছি, আমরা এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা যখন এই হিসাবগুলো করছি আমি আয়তন কত ধরে নিচ্ছি 1 লিটার পানির আয়তন। তা আমি এখন দেখতে যাচ্ছি যে ধরো তুমি যদি এখানে কী করো 1 লিটার পানিকে নাও, 1 লিটার পানিকে নাও, আমাকে একটু বলতে পারবা 1 লিটার পানির ভর কতটুকু বলো তো একটু করে? 1 কেজি না? 1 লিটার পানির ভর 1 কেজি হয়, তোমরা সবাই জানো বিশুদ্ধ পানির ভর। আর 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম হবে। তাহলে এই এতটুকুর মোল সংখ্যা কত হবে পানির? পানির মোল সংখ্যা ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে, তাহলে কত বলো তো একটু করে? মোল সংখ্যা ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে, এই যে 1000কে তুমি তাহলে এখানে কত দিয়ে ভাগ করবা? 18 দিয়ে ভাগ করবা, কারণ মোল সংখ্যা ইকুয়াল টু এম বাই এম হয়ে থাকে। দেখবে 55.55 আসবে। কত আসবে? 55.55। তাইলে যেহেতু তুমি আয়তন ধরে নিছো 1 লিটার, মূল সংখ্যা পাইছো হচ্ছে যে 55.55, তাহলে আমাকে একটু করে বলো তো এখানে তাহলে পানির ঘনমাত্রা কত আসবে? ঘনমাত্রা এগুলো কি হয়ে থাকে? এন বাই ভি হয়ে থাকে না? এস এগুলো এন বাই ভি হয়ে থাকে। তোমাদেরকে সব শিখাইছি এটা ক্যাপিকেসি গণনার সময়, এস ইকুয়াল টু এন বাই ভি হয়ে থাকে। তো মূল সংখ্যা হচ্ছে 55.55 আর ভি হচ্ছে 1। তাহলে এখানে ঘনমাত্রা কত হবে বলো? ঘনমাত্রা হবে 55.55 মোলার হবে। তাহলে এখন দেখো যে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমার এখানে আমি যদি পানি চিন্তা করি যে বিশুদ্ধ পানি H2O, এটা যখন আমার কাছে ভাঙে, এটা যখন আমার কাছে ভাঙবে তখন কি হচ্ছে দেখো, এটা ভাঙলে আমার কাছে আমার এখানে থাকতেছে এই যে H প্লাস আর OH আয়ন। তাহলে তখন এই ক্ষেত্রে এটার মূল সংখ্যা ঘনমাত্রা হয় কত? 55.55 মোলার। আর এটার ঘনমাত্রা থাকে কত? 10⁻7 মোলার। আর এটা ঘনমাত্রা থাকে কত? 10⁻7 মোলার। আর এই ডাটাগুলোকে আমরা কত তাপমাত্রার জন্য লিখছি বলতো একটু করে? 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য লিখছি। এই ডাটাগুলোকে আমরা কত তাপমাত্রার জন্য লিখছি? 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এতটুকু তো বুঝতে কারো কোনো আপত্তি থাকার কথা না। এই ডাটাগুলোকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য লিখছি। দেখো এতটুকু সবাই এখানে বুঝতে পারছি কিনা? এতটুকু কি সবাই এখানে আমরা বুঝতে পারছি? দেখো একটু করে এতটুকু বোঝা গেছে কিনা? জি, আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে তোমার 3 ধরনের দ্রবণ হতে পারে: অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, প্রশম দ্রবণ। তো তুমি যদি এখানে অম্লীয় দ্রবণ চিন্তা করতা, সেই অম্লীয় দ্রবণে কি হয়? অম্লীয় দ্রবণে অম্ল বেশি থাকবে আর অম্লে থাকে H প্লাস। তাহলে অম্লীয় দ্রবণে H প্লাসের যে ঘনমাত্রা সেটা অবশ্যই OH আয়ন থেকে বড় হবে। তারপর তুমি যদি এখানে ক্ষারীয় দ্রবণ চিন্তা করো, ক্ষারীয় দ্রবণে থাকে OH মাইনাস। তাহলে ক্ষারীয় দ্রবণের মধ্যে অবশ্যই H প্লাসের ঘনমাত্রা থেকে OH আয়নের ঘনমাত্রা বড় হবে। আর তুমি যদি প্রশম দ্রবণ চিন্তা করো, সেই প্রশম দ্রবণের জন্য আমার এই দুটো কিন্তু সমান হবে, H প্লাস আর OH আয়নের ঘনমাত্রা সমান হবে। ঠিক আছে? আশা করি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার আসলে আমরা সূত্র প্রমাণ করার চেষ্টা করি। আসলে এখানে সেটা হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি সবাই যে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কি থাকে? এখানে H প্লাসের ঘনমাত্রা আর OH আয়নের ঘনমাত্রা, এটাকে আমরা বলে থাকি KW। আর KW ইকুয়াল টু হয়ে থাকে 10⁻14। আচ্ছা, একটা যদি কাজ করতাম, আমরা উভয় পক্ষে যদি লগারিদমকে নিতাম বা মাইনাস লগারিদমকে নিতাম, আমরা উভয় পক্ষে যদি মাইনাস লগারিদম নিতাম তাহলে কি পাইতাম? দেখো, উভয় পক্ষে যদি আমি মাইনাস লগারিদম নিতাম তাহলে এরকম পাইতাম না?
এইচ প্লাসের ঘনমাত্রা গুণন OH আয়নের ঘনমাত্রা, আর আমরা উভয় পক্ষে আমরা মাইনাস লগারিদমকে আনছি, উভয় পক্ষে আমরা মাইনাস লগারিদমকে আনছি। এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? উভয় পক্ষে আমরা মাইনাস লগারিদমকে আনছি, আশা করি আপত্তি নাই। প্রশম দ্রবণ বলতে কি বোঝায়? প্রশম দ্রবণ বলতে বোঝায় ধরো লবণ, যে কোনো একটা লবণ, মানে যেখানে এইচ প্লাস আর OH আয়নের ঘনমাত্রা সমান থাকে সেটা হচ্ছে প্রশম লবণ, একে অপরকে প্রশমিত করতে পারে, ঠিক আছে? আচ্ছা, উভয় পক্ষে আমরা মাইনাস লগ নিছি, তো মাইনাস লগ নিলে কী হবে বলো তো? লগের একটা বৈশিষ্ট্য আছে, লগের ক্ষেত্রে গুণফল থাকলে সেগুলো যোগফল হয়ে যায়। তো এখানে আগে থেকে একটা মাইনাস লগ আছে, তাহলে ফার্স্টে কী হবে এখানে বলো তো? ফার্স্টে হবে তোমার মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, যেহেতু দুইটা জিনিসের গুণফল তাহলে প্লাস হবে, প্লাস হওয়ার পর আবার এখানে মাইনাস লগ আছে, মাইনাস লগারিদম অফ OH মাইনাস। আর লগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে, টেনের উপরে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো? তোমার এখানে এটা হয়ে যাবে 14 লগারিদম অফ 10। দেখো এটা বুঝতে পারছো কিনা? এতটুকু সবাই বুঝতে পারছো? দেখো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা? আশা করি সবাই বুঝতে পারছো। সিম্পল কাজ করছি, দুটো জিনিসের গুণফল আছে তাহলে মাঝখানে প্লাস দিব, মাইনাস লগ ছিল মাইনাস লগ এখানে বসাইছি, মাইনাস লগ এটা আগে বসাইছি। আর মাইনাস লগ অফ এইচ প্লাস, ছোটোবেলা থেকে এটাকে আমরা কী বলে থাকি? পিএইচ বলে থাকি। ছোটোবেলা থেকে আমরা মাইনাস লগ অফ এইচ প্লাসকে কী বলে থাকি বলো? পি অফ এইচ, কুইজেন্স অফ হাইড্রোজেন প্লাস। আর মাইনাস লগ অফ OH মাইনাসকে আমি কী বলবো? পি অফ OH বলবো। তাহলে ইকুয়াল টু কত হবে? 14 হবে, ইকুয়াল টু হবে 14, কারণ লগারিদম অফ 10 এর ভ্যালু হচ্ছে 1 হয়ে থাকে, লগারিদম অফ 10 এর ভ্যালু তোমার এখানে 1 হয়ে থাকে, তাহলে পিএইচ প্লাস POH ইকুয়াল টু 14। বাট এটা কত তাপমাত্রার জন্য বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য, এই জিনিসটা মাথায় রাখবা। এটা কত তাপমাত্রার জন্য? এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে এই যে সূত্রটা তুমি লিখছো এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। প্রশ্নে যদি তোমার তাপমাত্রা উল্লেখ করা না থাকে আমরা এটাকে 25 ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়ে অঙ্কটা আমরা করবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ক্ষারীয় এর ইংলিশ টার্মটা কি? বেসিক। ক্ষারীয় এর ইংলিশ টার্ম হচ্ছে বেসিক। অ্যাসিডিক বেসিডিক, বেসিক বেসিডিক না বেসিক, ঠিক আছে? আশা করি আমরা সবাই জিনিসটা কেননা বুঝতে পারছি। ওকে, তাহলে একটা জিনিস দেখো, এটা তো আমরা বের করছি 25 ডিগ্রির জন্য, তাহলে অন্য তাপমাত্রায় যদি হইতো তাহলে আমরা KW রেখে করতাম। আমরা কি করতাম এখানে বলতো? KW রেখে করতাম, তখন কি আসতো আমরা চলো দেখার চেষ্টা করি। এই যে পিএইচ প্লাস POH এগুলো তুমি যে 14 লিখছো এটা তো 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য, যদি অন্য তাপমাত্রায় হইতো তাহলে কীভাবে করতাম? চলো এটাও দেখাই দিই তোমাকে। আসো, অন্য তাপমাত্রায় হলে সবসময় তার 25 ডিগ্রি থাকবে না, তখন তোমাকে অন্য তাপমাত্রায় বের করতে হবে। আমরা ম্যাথ দেখবো এরকম। দেখো ধরো তোমার যে কোনো একটা তাপমাত্রায়, যে কোনো একটা তাপমাত্রা, র্যান্ডম তাপমাত্রা, ধরো যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রা, সেই তাপমাত্রাতে এইচ প্লাসের ঘনমাত্রা আর OH আয়নের ঘনমাত্রা এটা এগুলো কত হবে? KW হবে। তো আমরা বোথ সাইডে কী করবো? মাইনাস লগারিদমকে নিব। তাহলে বোথ সাইডে আমরা মাইনাস লগারিদমকে নিছি। এটা তুমি নিজেই পারতা, বাট তোমাকে জাস্ট একটু দেখাই দিচ্ছি আমি। তারপরে এখানে OH মাইনাসের ঘনমাত্রা, এখানে আমরা বোথ সাইডে মাইনাস লগারিদমকে নিচ্ছি, মাইনাস লগারিদম অফ KW। তাহলে আমরা এখানে কি লিখবো বলো? এখানে আমরা লিখবো মাইনাস লগারিদম অফ এইচ প্লাস, তারপর এখানে আমরা লিখবো প্লাস মাইনাস লগারিদম অফ OH মাইনাস, আর এখানে আছে মাইনাস লগারিদম অফ KW। তাহলে এই মাইনাস লগারিদম অফ এইচ প্লাসকে আমরা লিখে থাকি পি অফ এইচ প্লাস, এটাকে আমরা লিখে থাকি পি অফ OH, এটাকে আমরা লিখে থাকি পি অফ KW। লগের পরে যা তা এখানে, লগের পরে যা তা এখানে, লগের পরে যা তা এখানে। তাহলে এই যে সূত্রটা PKW, এটা আমরা পাই কোথায় বলো তো? এই যে এই সূত্রটা, এটা হচ্ছে আমার কার সূত্র বলো তো? এই সূত্র, এটা হচ্ছে আমার যে কোনো তাপমাত্রায়। এই সূত্রটা কখন অ্যাপ্লাই করা যাবে? এই সূত্রটা যে কোনো তাপমাত্রায় অ্যাপ্লাই করা যাবে, যে কোনো তাপমাত্রায়। তাহলে আমি যদি দুই সূত্রকে পাশাপাশি লিখেছি তোমার এখানে, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। পাশাপাশি লিখলে কী হবে দেখো, দুটি সূত্রকে তুমি যদি কী করো, তুমি যদি অ্যাট ফার্স্ট 25 ডিগ্রি সেলসিয়াসেরটা লিখো, 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য পিএইচ প্লাস POH ইকুয়াল টু আসবে 14, আর তাপমাত্রায় পিএইচ প্লাস POH ইকুয়াল টু আসবে PKW। শেষ। দেখো জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি কিনা? আশা করি সবাই বুঝতে পারছি। কারো এখানে কোনো কনফিউশন নাই? কারো এখানে কোনো কনফিউশন আছে? দেখো তো একটু করে কারো কোনো কনফিউশন আছে কিনা। যদি কনফিউশন থাকে আমাকে জানাতে পারো। আশা করি সবাই বুঝতে পারছো। 25 না হলে কী হতো, যেটা আমি দেখাই দিচ্ছি 25 না হলে কী হতো।
25 না হলে কী হতো সেটা আমি তোমাকে দেখাই দিচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, তুমি পিএইচকে দুইভাবে লিখতে পারো। একটা হচ্ছে মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আকারে লিখতে পারো, আরেকটা হচ্ছে তুমি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ হাইড্রোনিয়াম আয়ন আকারে লিখতে পারো। কি আকারে লিখতে পারো? হাইড্রোনিয়াম আকারে। পিএইচকে তুমি দুইভাবে লিখতে পারো, দেখো কারণ কেন? কারণ তুমি তো এইখানে এইচ প্লাসও চিন্তা করতে পারতা, বা এখানে H3O প্লাসও চিন্তা করতে পারতা। এইচ প্লাস চিন্তা করলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আসবে, আর H3O প্লাস চিন্তা করলে তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ H3O প্লাস আসবে। তাহলে ভাই কোনটা কোন সময় ইউজ করবো? দেখো আমি তোমাকে আগে থেকে একটা কথা বলছি, সহজ হিসাব। তুমি যখন ম্যাথ করবা তখন এটা ইউজ করবা, থিওরির সময় এটা ইউজ করবা। তুমি যখন এখানে ম্যাথ করবা, ম্যাথ করার সময় এটা ইউজ করবা, থিওরিতে এটা ইউজ করবা। থিওরি তোমাকে যদি পিএইচ এর ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে তুমি দিবা ডেফিনেশন দিবা এটাকে দিয়ে, আর ম্যাথ করার সময় ইউজ করবা এটা। ক্লিয়ার? দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা। পিওএইচে এই ধরনের কোনো ঝামেলা নেই, তাহলে এখন তোমাকে যদি কেউ পিএইচ এর ডেফিনেশন জিজ্ঞেস করে তাহলে তুমি কি বলবা? যে কোনো দ্রবণে হাইড্রোনিয়াম, দেখো ডেফিনেশন জিজ্ঞেস করছে না, ডেফিনেশন মানে থিওরি। তাহলে কোনো দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। তাহলে তুমি ডেফিনেশন তুমি কি বলবো বলো তো? এখানে আমি যদি পিএইচ এর ডেফিনেশনটা লিখে দিই, তোমাকে আসো, তাহলে পিএইচ এর ডেফিনেশন আমি যদি লিখে দিই, পিএইচ একটা ডেফিনেশন লিখলে তুমি পরেরটা পারবা। পিএইচ এর ডেফিনেশন হবে কোনো দ্রবণে ডেফিনেশন জিজ্ঞেস করতে মানে থিওরির সময় এটা ইউজ করতে হয়। কোনো দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার, হাইড্রোজেন না কিন্তু, হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, ওই দ্রবণের পিএইচ বলে, ওই দ্রবণের পি অফ এইচ বলে। ক্লিয়ার? দেখো তো পিএইচ এর সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা সবাই? পিএইচ এর সংজ্ঞাটা কি সবাই বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো কমেন্টের মধ্যে যে পিএইচটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা। যারা ফেসবুক থেকে দেখতেছো ওরা একটু জানাও। কই স্লাইড দিছি তো ভাই, আমি তো সব ক্লাসে স্লাইডই দিয়ে দিই। স্লাইড তো দেওয়া হয়েছে, একটু চেক করে দেখিও। স্লাইড তো দেওয়া হয়েছে তোমার এখানে, একটু চেক করে দেখিও কেমন। আচ্ছা, এতটুকু সবাই আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন পিএইচ যেটা আছে না, এটার যদি তুমি পূর্ণরূপ দেখতে চাও, এটার পূর্ণরূপ হয়ে থাকে পুইজেন্স অফ হাইড্রোজেন, বা কোথাও এটাকে বলে পটেনশিয়াল অফ হাইড্রোজেন। কেমন? আমি জাস্ট একটু লিখে দিচ্ছি একটু করে এখানে, যে পিএইচ যেটা আছে আমাদের, এটার পূর্ণরূপ হয়ে থাকে পুইজেন্স অফ হাইড্রোজেন, বা এটাকে কোনো জায়গায় পটেনশিয়াল অফ হাইড্রোজেনও বলে। বেশিরভাগ সময় পুইজেন্স অফ হাইড্রোজেনই বলে, পটেনশিয়াল অফ হাইড্রোজেনও বলা হয়। আমাদের বইতে পটেনশিয়াল অফ হাইড্রোজেন দেওয়া বেশিরভাগ জায়গাতে, বাট অ্যাকচুয়ালি বাস্তব জগতে এটাকে পুইজেন্স অফ হাইড্রোজেন বেশি বলে। ঠিক আছে? আচ্ছা, এতটুকু বোঝা গেছে? আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এবার আমরা চলো তোমাকে কিছু এক্সপেরিমেন্টাল কাজ এখানে করাই আসো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে শেখাবো, সেটা কি দেখো, সেটা হচ্ছে আমরা পিএইচ এর সূত্র কিন্তু সবাই আইডিয়া পাইছি, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। আচ্ছা, এখন তুমি যদি এইচ প্লাসের ঘনমাত্রাটা, ধরো তুমি যদি এইচ প্লাসের ঘনমাত্রাটা tan ইনভার্স অফ 3 রাখো, সেই ক্ষেত্রে পিএইচ কত হয়? এই ক্ষেত্রে যদি তুমি পিএইচ হিসাব করো, এই ক্ষেত্রে পিএইচ কত হবে দেখো। এই ক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগারিদম অফ তোমার tan ইনভার্স অফ 3, তাহলে এটা চলে আসবে, ভ্যালু চলে আসবে এখানে 3। আমি চাইলে ডাইরেক্ট 3 লিখে দিতে পারতাম, বাট তোমাকে একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এটা গেছে একটা পয়েন্ট। আচ্ছা, সেকেন্ডে দেখো, ধরো তুমি যদি এখানে এইচ প্লাসের ঘনমাত্রাটাকে 10 গুণ করো, 10 গুণ করা মানে কি tan ইনভার্স অফ 2 করে দিছো। ধরো এত মোলার ছিল এখানে, এখন ধর এত মোলার আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার পিএইচ কত হবে? এই ক্ষেত্রে তোমার পিএইচ কত হবে? মাইনাস লগারিদম অফ
এই যে এখানে কত tan ইনভার্স অফ 2, tan ইনভার্স অফ 2, তাহলে এটা -2 আগে চলে আসবে, log 10 এর ভ্যালু 1 হয়ে থাকে, তাহলে ভ্যালু হবে 2। আচ্ছা এবার যদি আরও 10 গুণ করো, ধরো তুমি এইচ প্লাসের ঘনমাত্রা এটাকে আরও 10 গুণ করো, তাহলে tan ইনভার্স অফ 1 থাকবে। তাহলে এখানে তুমি যদি পিএইচ মানটা হিসাব করো, তাহলে সেই ক্ষেত্রে কত আসবে বলো তো একটু করে, এখানে মাইনাস লগারিদম অফ tan ইনভার্স অফ 1 আসবে, তাহলে এটা হবে 1। আচ্ছা এইবার তুমি একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এখান থেকে আমরা এখানে অনেকগুলো অনুধাবন করব। কী কী ফার্স্টে আমরা তাহলে কী অনুধাবন করবো তোমাকে দেখাই। প্রথম কথা একটু লক্ষ্য করে দেখো, তুমি যদি হাইড্রোজেনের ঘনমাত্রাকে 10 গুণ বৃদ্ধি করো, কি করো 10 গুণ বৃদ্ধি করো, তখন পিএইচের মান কত কমে বলো তো? পিএইচের মান 1 কমে। তখন পিএইচের মান দেখো 3 থেকে 2 হচ্ছে, 1 কমতেছে। আবার তুমি যদি পিএইচের মান 3 থেকে 1-এ আনো, অর্থাৎ 2 কমাও, 2 কমে, কখন বলো? সেই ক্ষেত্রে আবার ঘনমাত্রা কত হয়ে যাচ্ছে এখানে দেখো, সেই ক্ষেত্রে ঘনমাত্রা কত হয়ে যাচ্ছে? ঘনমাত্রা হচ্ছে 100 গুণ tan ইনভার্স 3 থেকে tan ইনভার্স 1। দেখো tan ইনভার্স 3 থেকে tan ইনভার্স 1 কীভাবে পাও? এটা সাথে 100 গুণ করো, তাহলে এখানে তুমি 100 গুণ বৃদ্ধি করতেছো, 100 গুণ বৃদ্ধি। তার মানে আমরা যেটা একটা জিনিস এখানে বুঝতে পারতেছি, হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়লে পিএইচের পরিমাণ কমতেছে, এটা তো সবাই ক্লিয়ার। হাইড্রোজেনের ঘনমাত্রা যখন বাড়তেছে পিএইচের পরিমাণ কমতেছে, এটা সবাই ক্লিয়ার। তাহলে প্রথম পয়েন্ট যেটা লিখবো আমরা, সেটা হচ্ছে আমার যখন হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়ে তখন আমার পিএইচটা কমে, আবার যখন আমার হাইড্রোজেনের ঘনমাত্রা কমবে তখন আমার পিএইচটা বাড়বে। এটা হচ্ছে আমাদের প্রথম অনুধাবন, এটা হচ্ছে আমাদের প্রথম অনুধাবন, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড অনুধাবন কি দেখো তো একটু করে। সেকেন্ড অনুধাবন হচ্ছে পিএইচের মান 1 কমানো মানে হচ্ছে 10 গুণ বৃদ্ধি করা, পিএইচের মান 2 কমানো মানে হচ্ছে 100 গুণ বৃদ্ধি করা। আর 100কে তুমি এখানে tan স্কোয়ার আকারে লিখতে পারো, 100কে লিখতে পারো কত আকারে বলো তো? tan স্কোয়ার আকারে। তার মানে তুমি পিএইচটা যত কমাবা সেটা 10 টু দি পাওয়ার তত হারে তোমার হচ্ছে যে ভাই এখানে বাড়তে বা কমতে থাকবে। যদি তুমি পিএইচকে কমাও তাহলে 10 টু দি পাওয়ার এত হারে আমার হচ্ছে যে হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়বে, আর যদি পিএইচকে বাড়াও তাহলে হচ্ছে তোমার এখানে কমবে। ভাই এগুলো শর্ট সিলেবাসের ভিতরে আছে কিনা? হ্যাঁ শর্ট সিলেবাসের ভিতরে আছে। পিএইচ তোমাদের শর্ট সিলেবাসের ভিতরের টপিক, পিএইচ তোমাদের শর্ট সিলেবাসের ভিতরের টপিক। দেখো এটা বুঝতে পারতেছি কিনা? তাহলে আমরা এটা বলতে পারি যে প্রতি 10 গুণ এইচ প্লাসের ঘনমাত্রা পরিবর্তনের জন্য পিএইচ মানের 1 পরিবর্তন হয়। দেখো জিনিসটা এখানে বুঝতে পারতেছো কি না? তাহলে এই জিনিসটাতে ক্লিয়ার। তাহলে চলো আমি পরের পেজটা তোমাকে লিখে দিয়ে আসো। তাহলে পরের পেজটা আমরা কি লিখবো? আমরা লিখবো প্রথমে এখানে আমরা লিখবো প্রতি, মানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এখানে বলবো প্রতি 10 গুণ এইচ প্লাসের ঘনমাত্রা বাড়ালে, এইচ প্লাসের ঘনমাত্রা বাড়ালে পিএইচের মান 1 কমে, পিএইচের মান 1 কমে, 1 কমে। এখন তুমি যদি একটা সূত্র আকারে জিনিসটাকে প্রকাশ করতে চাও, যে তোমার সূত্র আকারে কী হবে, ধরো পিএইচের মান যদি তুমি এক্স পরিমাণ ধরো কমাবা, সেই ক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রা তখন কত বাড়বে? হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়বে তোমার কাছে এখানে তখন 10 টু দি পাওয়ার এক্স পরিমাণে। তুমি যদি এক্স পরিমাণে কমাও তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়বে 10 টু দি পাওয়ার এক্স পরিমাণে। কীভাবে দেখো, পিএইচের মান তুমি 1 কমাও তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা হবে 10 টু দি পাওয়ার 1 টাইমস আগের তুলনায়, কেমন? আর পিএইচ মানে তুমি যদি আবার পিএইচটাকে যদি কত করো, ধরো তুমি যাই করো, আর পিএইচটাকে যদি তুমি এক্স পরিমাণ যদি ধরো, আমি এক্স না ধরো ওয়াই পরিমাণ ধরি, ওয়াই পরিমাণ যদি বাড়াও, এর মান হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা পূর্বের তুলনায় 10 টু দি পাওয়ার ওয়াই পরিমাণে কমবে। এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এই জিনিসটা সবাই বুঝতে পারছে কিনা? এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো? এই জিনিসটা সবাই ধরতে পারতেছো কিনা দেখো। পুইজেন্স মানে কি? পুইজেন্স হচ্ছে বিজ্ঞানীর নাম, আমি যতদূর জানি আর কি, তাহলে চেক করে দেখতে পারো।
আমার ভুলও হইতে পারে, বুঝেন, আমি শিওর না। আচ্ছা, আমি আশা করতেছি এই টপিকটাতে আর কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখবা, যে অজলীয় দ্রবণে কখনো পিএইচ নির্ণয় করা যায় না। পিএইচের আমরা একটা পয়েন্ট মনে রাখবো, কি পিএইচের একটা পয়েন্ট মনে রাখবো আমরা এখানে এরকম, যে তোমার অজলীয় দ্রবণে কখনো পিএইচ নির্ণয় করা যায় না, কখনো পিএইচ নির্ণয় করা যায় না। এর মানে কি? এর মানে হচ্ছে যে ধরো তোমাকে বলছে কোয়েশ্চনের মধ্যে এরকম যে 0.1 মোলার HCl এটার পিএইচ বের করো। এটা মানে কি জানো? এটার মানে হচ্ছে তুমি একটা এখানে আগে জলীয় দ্রবণ নিছো, তুমি আগে একটা জলীয় দ্রবণ নিছো, যে জলীয় দ্রবণে কি আছে আগে থেকে H+ আছে, সেই জলীয় দ্রবণে H+ এর ঘনমাত্রা কত? 10⁻⁷ মোলার। আর সেখানে তুমি এক্সট্রা করে কি অ্যাড করছো? 0.1 মোলার HCl। তো এইটার পিএইচ বের করতে বসে, বুঝতে পারছো কোয়েশ্চনটা? যখনই তোমাকে বলবে কোয়েশ্চনে যে 0.1 মোলার HCl এটার পিএইচ বের করো, তখন তুমি বুঝে নিবা বাই ডিফল্ট এখানে জলীয় দ্রবণ আগে থেকে আছে। বাই ডিফল্ট এখানে আগে থেকে কি আছে? জলীয় দ্রবণ আছে। কারণ এটা একটি ইম্পর্টেন্ট লাইন, যে আমার অজলীয় দ্রবণে, অনেক ইম্পর্টেন্ট লাইন, অজলীয় দ্রবণে কখনো পিএইচ নির্ণয় করা যায় না। সবসময় জলীয় দ্রবণ হইতে হবে, সবসময় কী হইতে হবে? জলীয় দ্রবণ হইতে হবে। তাহলে আমরা যে তোমার যখন পিএইচ হিসাব করি, পিএইচ করলে যে আমরা মাইনাস লগারিদম অফ H+ লিখি, এখানে আসলে দুইটা H+ জড়িত। কি কি? একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে কতটুকু আসছে, আরেকটা হচ্ছে অ্যাসিড থেকে কতটুকু আসছে, তাহলে দুইটা জিনিস এখানে জড়িত, বুঝতে পারছো? দুইটা জিনিস এখানে অবশ্যই জড়িত। আর জলীয় দ্রবণ থেকে 25°C কত আসে বলো তো? 10⁻⁷ মোলার আসে সবসময়। ওকে, তাহলে এই জিনিসটা দেখো, বুঝতে পারতেছো কিনা, যে তোমরা যখন পিএইচ হিসাব করো, আমরা এখানে দুইটা H+ জড়িত থাকে, একটা জলীয় দ্রবণের, একটা অ্যাসিডের। এখন আমরা চলো আস্তে আস্তে বিবেচনা করি। আসো, একটা জিনিস তোমাকে আমি বুঝাই দিয়ে আসো। সেটা হচ্ছে, চিন্তা করে দেখো, এখানে আমাকে বলছে HCl এর ঘনমাত্রা কত? 0.1 মোলার। আর জলীয় দ্রবণের H+ এর ঘনমাত্রা কত? 10⁻⁷ মোলার। তাহলে 0.1টা 10⁻⁷ থেকে অনেক বড় না? এই যে তুমি যখন এখানে এটার যদি পিএইচ বের করতে চাও, এটার পিএইচটা তুমি কীভাবে বের করবে? দেখো, এটা যদি পিএইচ বের করতে চাও, তাহলে এই কোয়েশ্চনটা কী দাঁড়াবে? এটার পিএইচ গুলো দাঁড়াবে মাইনাস লগারিদম অফ 0.1 প্লাস 10⁻⁷, যদি অ্যাকুরেটভাবে বের করতে চাও। বাট 10⁻⁷ দেখো, এটা দেখো অনেক ছোট, তাই আমরা 10⁻⁷ ক্ষেত্রে কী করি বলো তো? নেগলেক্ট করি। কারণ 10⁻⁷ 0.1 থেকে অনেক ছোট, 10⁶ গুণ ছোট। তাই আমরা কী করি? সরাসরি আমরা কী লিখি তখন? মাইনাস লগারিদম অফ, শুধুমাত্র আমরা 0.1টাকে কনসিডার করি, তারপর আমরা এখানে ভ্যালু বের করে ফেলি 1। তাহলে এখন এটা একটু বোঝা দরকার আমাদের, কখন কখন আমরা জলীয় দ্রবণের পিএইচ H+টাকে কনসিডার করব আর কখন কখন করব না। কি লিখছে? ম্যাথ করান ভাইয়া? ম্যাথ তো অবশ্যই করাবো ভাই, ম্যাথ নিয়ে তো বসে আছি। বাট তুমি যদি থিওরি না বুঝো আগে, ম্যাথ কেমনে বুঝবা? এই জন্য আগে তোমাকে থিওরিটা স্ট্রং করে দিচ্ছি। তাহলে চলো আমি তোমাকে দেখাই আসো কখন কখন কনসিডার করবো, আমি তোমাকে দেখাই আসো। তাহলে এখানে ধরো পিএইচ, আমরা ধরো পিএইচ বের করবো। পিএইচের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা হতে পারে, ভালো করে লক্ষ্য করো। পিএইচের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা হতে পারে। কী কী ঘটনা হতে পারে বলি? যে 1 নম্বর ঘটনা হতে পারে তোমার যে অ্যাসিডের ঘনমাত্রা। দেখো, পিএইচের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা হতে পারে। কী কী দেখাই আমি তোমাকে। আমাকে কোয়েশ্চনে যে অ্যাসিড দেওয়া থাকবে, সেই অ্যাসিডের ঘনমাত্রাটা আমার 10⁻⁶ মোলার থেকে বড় হইতে পারে। ভাই, আপনি এখানে লিখছেন 10⁻⁷, আর এখানে লিখছেন 10⁻⁶। 10⁻⁷ লেখেন, 7 লেখেন না কেন? কারণ এই জিনিস দেখো, আমরা 10⁻⁷ একদম কারায় ধরতেছি না, এটা একটা জাস্ট অ্যাকুরেট আগে ভ্যালু ধরতেছি। মানে ধরো জিনিসটা হচ্ছে এরকম, যে তুমি যদি এটা যদি ধরো 10⁻⁶ হয়, 10⁻⁶ কিন্তু 10⁻⁷ সাথে যায়, ঠিক আছে? বাট 10⁻² যদি হয় এটা, তখন কিন্তু 10⁻⁷ সাথে অনেক বেশি পরিমাণে কী বলো তো এখানে ডিস্টেন্স, এই জন্য তখন এটাকে নেগলেক্ট করা যায় ওই অনুযায়ী।
আচ্ছা আমি আগে জাস্ট লিখে দিই, তুমি দেখো এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো। ধরো এসিডের ঘনমাত্রা যদি কী হয় আমার, এসিডের ঘনমাত্রা যেটা থাকবে আমার, সেটা যদি আমার কাছে কী হয়, এসিডের যে ঘনমাত্রা থাকবে সেটা যদি আমার 10⁻⁶ মোলার থেকে যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা যখন পিএইচ বের করব, এখানে আমরা শুধুমাত্র, এখানে যে আমরা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস লিখবো, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এসিডের ঘনমাত্রাটাকে বিবেচনা করব। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এসিডের ঘনমাত্রাকে বিবেচনা করব, পানি বা জলীয় দ্রবণের যে এইচ প্লাস তাকে আমরা বিবেচনা করব না। কেন করব না বলো তো? কারণ এই ক্ষেত্রে দেখো আমার, এই ক্ষেত্রে কি আছে, এসিডের ঘনমাত্রাটা 10⁻⁶ থেকে বড়, তাহলে 10⁻⁶ তখন এটার তুলনায় নগণ্য হয়ে যাবে, সেটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারবো। আর আরেকটা জিনিস যদি হয় তোমার কাছে, তাহলে 10⁻⁷ লেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই 10⁻⁷ লেখা লাগবে, বাট তুমি জিনিসটা বুঝো না, এখানে 10⁻⁶ কেন লিখছি, কারণ 10⁻⁶ 10⁻⁷ সাথে যায়। ধরো তোমার, আমি তোমাকে ম্যাথ করতে গেলে জিনিসটা বুঝবা, মানে আমি তোমাকে বুঝাই বলি, দেখো ধরো এইচ প্লাসের ঘনমাত্রা এই ক্ষেত্রে কত ছিল, 0.1। তো 0.1টা কি 10⁻⁷ সাথে কিন্তু অনেক ডিফারেন্স। এটা কিন্তু দেখো 10⁶ গুণ বড়, 10⁶ গুণ বড়। বাট এখানে যদি কি হইতো বলো তো একটু করে, 10⁻⁶ হইতো, তখন কিন্তু তোমাকে 10⁻⁷টাকে কনসিডার করতে হবে, কারণ 10⁻⁶ আর 10⁻⁷কে মোটামুটি কাছাকাছি ধরা যায়। এই জন্য তুমি কি করবা, এখানে আমি যেভাবে লিখে দিচ্ছি সেটা লিখো, কনফিউশনে পড়ার দরকার নাই। কাহিনী কি, সবসময় মনে রাখবো জলীয় দ্রবণের আমার যে এটা এইচ প্লাস কত হবে, 10⁻⁷ হবে। আর এক্ষেত্রে দুইটা ঘটনা হতে পারে, এসিডের ঘনমাত্রা যদি 10⁻⁶ মোলার থেকে বড় হয়, সেক্ষেত্রে পানির এইচ প্লাসটা কনসিডার করার দরকার নাই। আর যদি কি হয় বলো, এসিডের যে ঘনমাত্রাটা সেটা যদি তোমার 10⁻⁶ মোলার থেকে ছোট হয় বা যদি ইকুয়ালও হয়, সেই ক্ষেত্রে কনসিডার করার দরকার আছে। সেই ক্ষেত্রে আমরা যখন পিএইচ লিখবো, তখন আমরা মাইনাস লগারিদম অফ এইচ প্লাসের ঘনমাত্রা লেখার পাশাপাশি এটা যেটা লিখবো, সেখানে আমরা দুটোটাকে কনসিডার করবো, এসিডকেও কনসিডার করবো, পানিকেও কনসিডার করবো। অর্থাৎ এই ক্ষেত্রে নেগলেক্ট করা যাবে না, কোনো কোনো জায়গায় এটাকে 10⁻⁷ লেখা, কোনো কোনো জায়গায় এটাকে 10⁻⁶ লেখা, তবে 10⁻⁶ বেশিরভাগ জায়গায় লেখা, এই জন্য আমরা 10⁻⁶ দিয়ে মনে রাখবো। ক্লিয়ার? দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা সবাই, এতটুকু সবাই বুঝতে পারছো কিনা দেখো। আরেকবার তোমাকে আমি রিভিশন দেওয়াই, দেখো এখানে যখন আমাকে বলে পিএইচ বের করো, তখন আসলে এখানে পিএইচের মধ্যে যে এইচ প্লাস, সেটা দুই জায়গা থেকে সরবরাহ হয়, একটা অ্যাসিড থেকে, একটা তোমার জলীয় দ্রবণ থেকে। বাট আমরা জলীয় দ্রবণটাকে সবসময় কনসিডার করি না। জলীয় দ্রবণটাকে আমরা কখন কনসিডার করব, যখন আমার এইচ প্লাস যেটা অ্যাসিড থেকে যেটা আসছে, সেটা যখন জলীয় দ্রবণের সমতুল্য হবে। তো যদি এইচ প্লাসের যদি অ্যাসিড থেকে যে এইচ প্লাসটা আসবে, তার ঘনমাত্রা যদি জলীয় দ্রবণটা থেকে অনেক বড় হয়, তখন জলীয় দ্রবণকে নেগলেক্ট করা হয়। কখন আমরা নেগলেক্ট করব, যদি অ্যাসিডের ঘনমাত্রা তোমার যদি 10⁻⁶ মোলার থেকে বড় হয়, তখন আমরা জলীয় দ্রবণকে কনসিডার করব না। আর যদি কি হয়, অ্যাসিডের ঘনমাত্রা 10⁻⁶ থেকে ছোটো বা ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমরা পানিকেও কনসিডার করবো, অ্যাসিডকেও কনসিডার করবো। আমি যখন ম্যাথ করাবো তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এতটুকু আইডিয়া নিয়ে রাখো। দেখো তো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা, এতটুকু সবাই কি বুঝে গেছে? এগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক ভাই, 100% ইম্পর্টেন্ট টপিক সিকিউর জন্য। সিকিউ পিএস থেকে আসবেই, পিএস থেকে সিকিউ সবসময় থাকে, 100% ইম্পর্টেন্ট। সো শিখে রাখো জিনিসটা। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার চলো আমরা যে টপিকটা পড়বো, এরপরে আমরা নিশ্চয়ই ম্যাথে চলে যাবো। আমরা এরপরে আগে একটা টপিক পড়ে ফেলি, যেটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। এরপর আমাদের যে টপিকটা আছে সেটার নাম হচ্ছে আমাদের পিএইচ স্কেল। এটাও ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। পিএইচ স্কেল জিনিসটা কি আমি তোমাকে একটু করে বুঝাই বলি। দেখো পিএইচ স্কেল জিনিসটা কি, খেয়াল করো যে আমাদের 25°C তাপমাত্রায়, আমরা সবাই পড়ে আসছি, 25°C তাপমাত্রায় আমাদের পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কিন্তু 14 হয়ে থাকে, হয়ে থাকে। আর অন্য তাপমাত্রায় আমাদের পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু হয়ে থাকে পি কে ডাব্লিউ। তো আমরা যখন পিএইচ স্কেলটা বানাই, তখন আমাদের পিএইচ স্কেলটা কীরকম হয়ে থাকে দেখো তো একটু করে। আমরা কোত্থেকে শুরু করি বলো? আমরা সবসময় চেষ্টা করি 0 থেকে শুরু করার। আমরা কোত্থেকে শুরু করার চেষ্টা করি? 0 থেকে শুরু করার চেষ্টা করি। দেখো আমাদের যে পিএইচ স্কেল থাকে, আমরা এখানে 0কে দিই, আর এখানে 14 আছে, তাহলে এখানে আমি 14কে দিই। মাঝখানে আমরা কী করি? 14কে 2 দিয়ে ভাগ করি না, তাহলে এখানে 7 লিখি। এটা তো গেছে 25°র জন্য। বাট যদি অন্য তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা হইতো, তখন পিএইচ স্কেলটা কীরকম হইতো? যে কোনো তাপমাত্রায়
যে কোনো তাপমাত্রায় পিএইচ স্কেল কীরকম হইতো দেখো, যে কোনো তাপমাত্রার জন্য পিএইচ স্কেলটা কীরকম হইতো, যে কোনো তাপমাত্রার জন্য যেটা হইতো, এটা কি বাঁকা হয়েছে? হ্যাঁ একটু বাঁকা হয়েছে, একটু তুলে দিতে পারো। যে কোনো তাপমাত্রার জন্য পিএইচ স্কেলে যেরকম হইতো সেটা হচ্ছে এরকম। দেখো তোমার যেটা করতে পারতো, এখানে 0 থেকে স্টার্ট করো, 14কে তাহলে আমি কি লিখতে পারি বলো তো, যে কোনো তাপমাত্রায় পি কে ডাব্লিউ, আর এই জায়গায় কত বসবে, পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2, পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আর 25 ডিগ্রির জন্য আমরা 0 থেকে 3 পর্যন্ত একটা রিজন হিসাব করি, 7 থেকে 10 পর্যন্ত একটা রিজন হিসাব করি। যদি কোনো একটা দ্রবণের পিএইচ 0 থেকে 3 এর মধ্যে হয় সেটাকে আমরা বলি সবল অ্যাসিড, আর 3 থেকে 7 হইতে পারে, 7 থেকে 10 হইতে পারে, 10 থেকে 14 হইতে পারে। চলো আমি নামগুলো লিখে দিয়ে আসো। 0 থেকে 3 এর মধ্যে হলে সেটাকে আমরা বলি সবল অ্যাসিড, 3 থেকে 7 হলে তাকে আমরা বলি দুর্বল অ্যাসিড। কোন একটা অ্যাসিডের পিএইচ 3 থেকে 7 হলে তাকে আমরা বলি দুর্বল অ্যাসিড। 7 থেকে 10 হলে সেটাকে আমরা বলি সবল ক্ষারক, সেটাকে আমরা বলি সবল ক্ষারক। আর এটাকে আমরা বলি সবল না, দুর্বল ক্ষারক বলি এটাকে আমরা, দুর্বল সরি এটাকে আমরা বলি দুর্বল ক্ষারক। আর যদি এখানে এটাকে আমরা বলি সবল ক্ষারক, আমরা বলি সবল ক্ষারক। দেখো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা, এটাই হচ্ছে আমাদের পিএইচ স্কেল। এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে পিএইচ স্কেল। আমরা মোটামুটি এই অংশটা, এখানে যে অংশটা দেখতেছি আমরা, কোন অংশটা, আমি যদি এই কালার দিয়ে এই কালার দিয়ে দেখে আসো, এই যে অংশটা, এটাকে আমরা বলি অম্লীয় দ্রবণ, এটাকে আমরা বলি অম্লীয় দ্রবণ। আর এখানে যে অংশটা আছে এটাকে আমরা বলি ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ। আর কোনো দ্রবণে যদি পিএইচ 7 হয়ে থাকে, কোনো দ্রবণে যদি কত হয়, পিএইচ যদি 7 হয়, এটাকে আমরা বলি প্রশম দ্রবণ। পিএইচ 7 হলে তাকে আমরা বলি প্রশম দ্রবণ। দেখো জিনিসটা এখানে ক্লিয়ার কিনা, এই জিনিসটাই ক্লিয়ার। দেখো তো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা। ভাইয়া 0.1 মোলার HCl তো আগে থেকেই পানি থাকে না, ওই পানি আপনাকে যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটাই তো আর পানির কথাটা উল্লেখ করা নেই, তাই না? তাই পানিটাকে আলাদা, আপনাকে যে ডাটাটা দিচ্ছে সেটা HCl এর ডাটা, পানির ডাটা আপনাকে দেওয়া নেই, তাই পানির ডাটাটা এক্সট্রা করে আপনাকে কনসিডার করা লাগবে। আমরা ম্যাথ করার সময় দেখবো, তাহলে টেনশন নিয়েন না। এতটুকু তো সবার বোঝা গেছে, তাই না? এবার আমি বলি, এবার কয়েকটা থিওরিটিক্যাল জিনিস আছে যেগুলো নিজেরা একটু পড়ে নিব আমরা, যে কোনটার পিএইচ কত হয়, এগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোয়েশ্চন থাকে। তো এটা ইম্পর্টেন্টের সাথে আমরা পড়ে নিব, যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে তারাও পড়বো, মেডিকেলরাও পড়বো, এইচএসসিরাও পড়বো, এটা আমি পড়াই দেওয়ার কিছু নেই। তারপর এখানে দেওয়া আছে যে পিএইচ কত থেকে কত হলে ভালো হয়, তারপরে হচ্ছে যেখানে পিএইচ দেওয়া আছে এখানে, এগুলো নিজেরা আমরা পড়ে নিব, কোনটার পিএইচ কত সেটা তোমাকে দেওয়া আছে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের কাজে দিবে, সেটা হচ্ছে কি, ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়। খুব এরপর হচ্ছে ম্যাথে চলে যাবো আমরা, ম্যাথে চলে যাবো, ঠিক আছে? আমরা অনেকগুলো ম্যাথ করবো, টেনশন নিও না। তার আগে আমি একটু তোমাকে দেখাতে যাচ্ছি ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয় কীভাবে করতে হয়। চলো শিখে আসো। এটা তোমাদের ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিগুলোতে যেগুলোতে ক্যালকুলেটর নাই সেই জায়গায় অনেক কাজে দিবে। দুটো জিনিস আছে, আমি তোমাকে দুটো পয়েন্ট বলি। ফার্স্টে, তোমার যদি যৌগে H+ থাকে তবে পিএইচ বের করি, আর যদি যৌগে OH- থাকে তবে POH বের করি। দেখো এই যে টপিকটা আমরা শিখতেছি এখন, এটা কিন্তু আমার এইচএসসিতে কাজে দিবে না, কারণ এইচএসসিতে তো আমার ক্যালকুলেটর আছে, বাট এটা এডমিশনে কাজে দিবে। তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে এখন কেন শিখাচ্ছে না আমাদেরকে? কারণ এডমিশনে গিয়ে তোমার এত প্রেশার থাকবে, এইসব জিনিস নতুন নতুন শিখার, তখন তোমার হয়তো সময় হবে না। বাট একাডেমিকে অনেকটাই প্রেশার, তুমি মুক্ত, এডমিশনের মতো তোমার প্রেশার এখন নাই। তো তুমি এখনই শিখে রাখলে এডমিশনে তুমি অনেক অ্যাডভান্টেজ পাবা। আচ্ছা দেখো, এখানে দুই টাইপের অঙ্ক হইতে পারে, কীরকম টাইপের অঙ্ক? চলো আমি তোমাকে দেখাই আসো। দুই টাইপের অঙ্ক হইতে পারে, টাইপ 1, দুই টাইপের অঙ্ক হইতে পারে। কীরকম আমি তোমাকে বলি, তোমাকে বলবে যে একটা ঘনমাত্রা দেওয়া থাকবে এসিডের, একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, সেই ঘনমাত্রা সামথিং 0.00001 মোলার, এই টাইপের দেওয়া থাকবে।
তো চলো আমরা দেখার চেষ্টা করি, আসো। ধরো আমি কিছু এক্সাম্পল তোমাকে দিয়ে আসো, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে করবো, আসো। প্রথমে ধরা যাক আমাকে বললো যে তুমি কি বের করো, তুমি বের করো হচ্ছে আমাদের এখানে 0. তোমার কাছে এখানে 0.1231 মোলার HCl আছে, এটার তুমি কি বের করো, পিএইচ বের করো। এটা তোমাকে জিজ্ঞেস করছে 0.1 মোলার HCl আছে, এটার পিএইচ বের করতে বলছে। কোয়েশনটা বুঝতে পারছি, কীভাবে ক্যালকুলেটর ছাড়া করবো দেখো। আচ্ছা ভাই, HClটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, তো HClটা যখন ভাঙে তখন এখানে কী তৈরি হয়, H+ আর Cl-। তাহলে এখানে যদি 0.1231 মোলার থাকে, এই জায়গাতেও 0.1231 মোলার থাকবে না H+এরটা। তাহলে তুমি তোমার কাজ কী হবে জানো, তোমার কাজ হবে আগে H+এর ঘনমাত্রা কত সেটা বের করা। তোমার কাজ হবে আগে H+এর ঘনমাত্রা কত সেটা বের করা। তাহলে তোমার কাজ হবে আগে H+এর ঘনমাত্রা কত সেটা বের করা। তুমি বের করছো H+এর ঘনমাত্রা 0.0001 মোলার বের করছো। পিএইচ কত হবে দেখো, পিএইচ খেয়াল করো তো, দশমিকের কত নাম্বার ঘরে গিয়ে তুমি 1 পাইছো, দশমিকের কত নাম্বার ঘরে গিয়ে তুমি 1 পাইছো, 1 2 3 4। এই দেখো 1 2 3 4 নাম্বার ঘরে গিয়ে তুমি পিএইচ পাইছো। কয় নাম্বার ঘরে গিয়ে, 4 নাম্বার ঘরে গিয়ে। তাহলে পিএইচ ইকুয়াল টু হবে 4। তাহলে পিএইচ ইকুয়াল টু কত হবে, পিএইচ ইকুয়াল টু হবে 4। তাহলে যততম ঘরে গিয়ে 1 আসবে, তততম ঘরে যে ডিজিটটা তাই হবে পিএইচ। তাহলে এই ক্ষেত্রে রুলসটা কি, এই ক্ষেত্রে রুলসটা কি, এই ক্ষেত্রে রুলস হচ্ছে তোমার যততম ঘরে গিয়ে, যততম ঘরে গিয়ে 1 আসবে, 1 আসবে, পিএইচ হবে তততম ঘরের ডিজিট, পিএইচ হবে তততম ঘরের ডিজিট, তততম ঘরের ডিজিট। ক্লিয়ার? দেখো তো এটা বুঝতে পারছো কি না, এটা কি বুঝতে পারছো, দেখো তো এটা বুঝতে পারছো কি না, পিএইচ বের করাটা। এবার চলো আমরা সেকেন্ডটাতে যাই, সেকেন্ড এক্সাম্পল দেখে আসো। সেকেন্ড এক্সাম্পল হতে পারে কীরকম তোমার কাছে, যে ধরো তোমাকে বললো ঠিক আছে তুমি বের করো 0.001 মোলার HNO3, এটার পিএইচ বের করতে বলছে। তো তোমার কাজটা কী হবে, আগে HNO3কে তুমি যদি ভেঙে দেখো, এগুলো আমি তোমাকে ইচ্ছা করে আগে ভেঙে ভেঙে দেখাচ্ছি, বাট তোমার এতটাই প্র্যাকটিস হয়ে যাবে, দেখবে তোমার আর ভাঙতে হচ্ছে না, সামনে গিয়ে দেখবো, বুঝছো? তাহলে দেখবা তখন এখানে H+ তৈরি হবে, আর এখান থেকে তৈরি হবে NO3-। তারপরে এখানে যদি H+ তৈরি হয়, তাহলে আমার যদি এটা 0.001 মোলার হয়ে থাকে, এটাও হবে 1 মোল থেকে 1 মোল পাচ্ছ, তাহলে এটাও হবে 0.001 মোলার। তাহলে আমাকে বলো তো এখানে পিএইচ কত হবে, পিএইচ হবে তোমার কাছে এখানে কত বলো একটু করে, এখানে কি দেওয়া আছে 0. তাহলে H+ এর ঘনমাত্রা কত বের করছো তুমি, H+ এর ঘনমাত্রা বের করছো 0.001 মোলার। এক্ষেত্রে আমাকে বলো তাহলে পিএইচ কত হবে ভাই, পিএইচটা কত হবে, পিএইচ কত হবে, পিএইচ কত হবে, এক্ষেত্রে 3 হবে না। দেখো এই যে 1 দশমিকের পর 1 ঘর 2 ঘর আর 3 নাম্বার ঘরে গিয়ে তুমি 1 পাইছো, তাহলে যত নাম্বার ঘরে গিয়ে 1 পাবা পিএইচ হবে তত। তাহলে পিএইচ হবে এখানে 3, তাহলে পিএইচ হবে এখানে কত, 3। ক্লিয়ার? আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে আসো, যে ধরো তোমাকে বলছে এখানে যে তোমার এখানে দেওয়া 0.0005 মোলার H2SO4। তাহলে এই ক্ষেত্রে কত হবে দেখো, H2SO4টাকে যদি আমি ভাঙতে চাই, H2SO4 কীভাবে ভাঙে, এখানে H2SO4টা এটা যখন ভাঙে তখন সেখানে 2H+ আর SO4 2- তৈরি করে। তো এটা যদি 0.0005 মোলার হয়, এটা কত হবে, 2 গুণন 0.0005 মোলার হবে। তাহলে কত হয়ে যাবে এখানে বলো তো, 0.001 মোলার হয়ে যাবে। তাহলে H+ এর ঘনমাত্রা কত, 0.001 মোলার না? তাহলে এই ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা কত, 0.001 মোলার। তাহলে এই যে দেখো 1 নাম্বার ঘর 2 নাম্বার ঘর 3 নাম্বার ঘরে গিয়ে তুমি 1 পাইছো,
কত নম্বর ঘরে গিয়ে পাইছো? 3 নম্বর ঘরে গিয়ে। তাহলে তোমার এক্ষেত্রে পিএইচ ইকুয়াল টু তোমার আসবে 3। শেষ। তাহলে তোমার পিএইচ ইকুয়াল টু আসবে তোমার কাছে এখানে 3। ক্লিয়ার? দেখো এইগুলো পারা যাবে, এগুলো আশা করি পারা যাবে সবার, আশা করি এগুলো সবার পারা যাবে। তাহলে চলো নেক্সটে যাই, আসো নেক্সট উদাহরণে যাই। নেক্সট উদাহরণ ধরো তোমাকে দিচ্ছে 0. ধরো এখানে যে 0.1 2 3 4 5 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো সেটার পিএইচ ইকুয়াল টু কত? বাট খেয়াল করো, তোমাকে আমি শিখাইছি কি এখানে রুলটাতে বলছি যদি তোমার কাছে এইচ প্লাস দেওয়া থাকে তাহলে তুমি পিএইচ বের করবা এই শর্টকাট দিয়ে। আর তোমার কাছে হচ্ছে যে এখানে ওএইচ দেওয়া থাকলে তুমি কি বের করবা? ওএইচ দেওয়া থাকলে তুমি হচ্ছে এখানে পিওএইচ বের করবা। যেমন এক্ষেত্রে কী ছিল, এই ক্ষেত্রে আমার ওএইচ দেওয়া আছে, তাহলে আমি আগে সরাসরি পিওএইচ বের করবো, পিওএইচ বের করার পরে পিএইচ বের করবো। যেমন এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ভাঙি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি ভাঙি, তাহলে এখানে আমরা পাবো ক্যালসিয়াম 2+, আর এখানে পাবো 2 অফ OH মাইনাস। তাহলে যদি এটা 0 পয়েন্ট, সেখানে একটা মোলার হবে, এই জায়গায় একটা মোলার হবে, ওকে এই জায়গায় একটা মোলার হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি 0.000 4টা 0.5 মোলার থাকে, তাহলে এখানে কত হবে? 2 গুণন 1 1 2 3 4 5 হবে। তাহলে কত আসবে এখানে? 0.1231 মোলার হবে। তাহলে এখন দেখো তো তুমি এখানে কি পিওএইচটা বের করে ফেলতে পারো কিনা? পিওএইচ আসবে কত এখানে বলো তো এখান থেকে? তাহলে এখানে কত আসছে? OH আয়নের ঘনমাত্রা, OH আয়নের ঘনমাত্রা আসছে তোমার এখানে 0.1234 নাম্বার করে কি তুমি 1 পাইছো? তাহলে দেখো এখানে কত, কোন নাম্বার করে কি পাইছো? এই যে 1 2 3 4 নাম্বার করে কি তুমি 1 পাইছো? তাহলে তোমার কাছে এখানে পিওএইচ ইকুয়াল টু হবে 4। তাহলে তোমার পিওএইচ ইকুয়াল টু হবে 4। আর পিএইচ ইকুয়াল টু কত হবে? টেম্পারেচার দেওয়া নেই মানে 25 ডিগ্রি ধরে নিব। তাহলে 14 থেকে তখন তোমার কাছে এখানে 4 বাদ যাবে, তাহলে থাকবে 10। দেখো এটা বুঝতে পারছো কিনা? আমি আশা করতেছি সবাই এটা বুঝতে পারছো, কারো কোনো এখানে সমস্যা নাই। ঠিক আছে, আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো 3টে অ্যাসিড আছে, এদের নিয়ে একটু ঝামেলা আছে, আমি তোমাকে একটু দেখাই দিই 3টে অ্যাসিড কারা কারা, একটু মনে রাখবা। H3PO4, দেখো কি কি আছে, H3PO4, তারপরে H3PO3, আরেকটা আছে H3PO2। এদের নিশ্চয়ই ঝামেলাগুলো তোমরা জানো, জাস্ট তোমাকে তো আমি একটু দেখা দিচ্ছি। যখন এরা আয়নে বিভক্ত হয়, তখন কি হয় দেখো, ধর এটাকে আয়নে বিভক্ত করবা, তাহলে কি হয় দেখো, এই যে H3PO4 এখানে 3টা H বের হয়ে যাবে, আর এখানে থাকবে তখন PO4 3-। আর এক্ষেত্রে 2টা H বের হয়, এখানে থাকে 2H+, একটা H রয়ে যাবে, আর এখানে থাকবে PO3 2-। আর H3PO2 এখানে একটা H বের হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবো জাস্ট, আর কোনো ঝামেলা নেই। এখানে 2টা H রয়ে যাবে, এখানে PO2 রয়ে যাবে, একটা মাইনাস হবে। এই 3টা অ্যাসিডের ভাঙনটা একটু ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে যদি কোয়েশ্চন পেঁচাতে পারে, বাদ বা এগুলো থেকে পেঁচাবে না। এখন আমাকে একটু বলো তো, তোমরা কি জানো যে এখান থেকে কেন 3টা বের হয়েছে, এখান থেকে কেন 2টা বের হয়েছে, এখান থেকে কেন একটা বের হয়েছে? এটা কি তোমরা জানো? এগুলো কি তোমাদেরকে সাকিব ভাইয়া পড়াইছে? এই 3টা এখান থেকে কেন এরকম, 3টা কেন 2টা কেন একটা, এটা কি তোমরা জানো? জানো না? আচ্ছা দেখো, এটা কিন্তু কাহিনী হচ্ছে কি, এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এই জিনিসটা তো আমরা এখন না পড়াই, কারণ আমরা পিএইচ পড়াচ্ছি। এই চ্যাপ্টারের শেষে গিয়ে আমাকে একটু তোমরা মনে করাই দিও, বা আমরা যখন আমাকে একটু মনে করাই দিও যে ভাই এই যে এই 3টা উদাহরণ দেখাবেন বলছিলেন, যে H3PO4 H3PO3 H3PO2। এখন যদি দেখাই তাহলে অন্য টপিকে চলে যাব, তাই এটা আপাতত একটু মনে রাখো জিনিসটা। বাট আমাকে চ্যাপ্টারের শেষে গিয়ে একটু মনে করাই দিও, কারণ এটা সাকিব ভাই দেখানোর কথা পরিবেশ রসায়নে, ঠিক আছে? যখন অনুবন্ধী কার্যকল পড়ানো তখন দেখানোর কথা। আচ্ছা যাই হোক, যদি না দেখায় সমস্যা নাই, হয়তো দেখাইছে, তুমি লাস্ট লেকচার হয়তো ফলো করো না, আমি জানি না কিছু না হয়েছে, বাট আমাকে বলিও, আমি দেখাই দিব, সমস্যা নেই চ্যাপ্টারের শেষে গিয়ে, কেমন? আচ্ছা যাই হোক,
একটু জাস্ট মুখস্থ রাখবে জিনিসটা, মানে এখানে মেনলি যেটা হয় তুল্য সংখ্যার একটা হিসাব আছে এখানে তোমার H3PO4, জাস্ট হালকা ডাটা তোমাকে দিয়ে রাখি, এটা তুল্য সংখ্যা হচ্ছে তোমার 3 হয়ে থাকে, H3PO3 এর তুল্য সংখ্যা তোমার হচ্ছে 2 হয়ে থাকে, আর H3PO2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1 হয়ে থাকে। কেন এরকম, এগুলো হচ্ছে যে আমাকে ওই লাস্ট লেকচারে একটু মনে করাই দিও, আমি দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা চলো 1 নাম্বার টাইপ আমরা সবাই শিখে ফেলছি। 1 নাম্বার টাইপের MCQ আসলে আমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। এখন তোমাকে চলো আমি টাইপ নাম্বার 2 দেখাই দিই যে কীভাবে তুমি টাইপ নাম্বার 2টাই বেশি ইম্পর্টেন্ট, কীভাবে যদি তোমার আসে তাহলে তুমি কীভাবে আনসার করবা। দেখো টাইপ নাম্বার 2 দেখবো আমরা এখন, কেমন? টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2 যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, তোমার H প্লাস বা OH মাইনাস এদের ঘনমাত্রাগুলোকে এই আকারে দেওয়া থাকবে। কোন আকারে? যে A গুণন 10⁻⁻b আকারে দেওয়া থাকবে। তাহলে এদের ঘনমাত্রা কত দেওয়া থাকবে? A গুণন 10⁻⁻b আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমাকে পিএইচ বা পিওএইচ বের করতে বলবে। যেমন যদি H প্লাস থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলবে তুমি পিএইচ বের করো, আর পিওএইচ দেওয়া থাকলে তোমাকে বলবে পিওএইচ বের করো। এই ক্ষেত্রে রুলটাকে একদম সোজা আমি তোমাকে শিখাই দিয়ে আসো। দেখো একটা জিনিস, ফার্স্টে তাহলে কোন টাইপের কোন আকারে দেওয়া থাকবে বলো একটু করে? A গুণন 10⁻⁻b, তোমাকে বলবে পিএইচ বের করো। যদি H প্লাস দেওয়া থাকে তাহলে বলবে পিএইচ বের করো, OH মাইনাস দেওয়া থাকলে বলবে পিওএইচ বের করো। তোমার কাজটা কী হবে, এখানে তুমি সংখ্যাটাকে আমরা বাম থেকে ডানা লিখছি ঘনমাত্রা লেখার সময়, বাট আমরা যখন পিএইচ বা পিওএইচ লিখবো আমরা ডান থেকে বামে আসবো। কোথায় কোথায় আসবো? ডান থেকে বামে আসবো। তাহলে পিএইচ বা পিওএইচের সূত্র কী হবে? ফার্স্টে আগে কাকে পাবা? বিকে পাবা, বিকে বসাইছো, এরপর কি মাইনাস আছে না, মাইনাসকে বসাবা, 10 এর পরিবর্তে লগ বসাবা, এরপরে কাকে পাইছো? একে, এক এখানে বসাই দিবা, শেষ। এক এখানে বসাই দিবা। দেখো তুমি যখন এই সূত্রটাকে ঘনমাত্রাকে লিখছো তখন A × 10⁻⁻b আকারে লিখছো, বাট যখন তুমি পিএইচ বা পিওএইচ বের করবা তুমি তখন উল্টা করে লিখবা। ফার্স্টে বিকে পাচ্ছ, বিকে এখানে বসাবা, মাইনাস পাচ্ছ, মাইনাস বসাবা, 10 এর পরিবর্তে লগ বসাবা, 10 এর পরিবর্তে কি বসাবা? লগ বসাবা, এ আছে এ বসাই দিবা, শেষ। সিম্পল। সূত্র কি সবাই বুঝতে পারছো? সূত্র সূত্র কি সবাই বুঝতে পারছো? সূত্র কি সবাই বুঝতে পারছো? সূত্রটা ভাই কখন পানি অ্যাড করবো কখন পানি অ্যাড করবো না আমরা ম্যাথ করার সময় দেখাই দিব, একটু ধৈর্য ধরো। এখনও তো ম্যাথ তোমাকে আমি করাই নেই, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আমি আজকে ম্যাথ করাবো। তো আজকে লেকচার একটু বড় হচ্ছে, বড় হবে কারণ আমাদের একটু সময় লাগবে, কেমন? 12:30 পর্যন্ত পড়াবো তোমাদেরকে, 12:30টায় ছেড়ে দিব। তো যাদের একটু অসুবিধা হবে তারা পরে রেকর্ডেড করে নিও, কেমন? আচ্ছা, সূত্র তো সবাই বুঝতে পারছে এখানে। এখন চলো তোমাকে ডাটা, আমি এই জিনিসটা এই ম্যাথগুলো করার জন্য কয়েকটা ডাটা আমাদের একটু মনে রাখতে হবে, কয়েকটা ডাটা মনে রাখতে হবে। ডাটা কী কী ডাটা মনে রাখতে হবে চলো তোমাকে সেটা ক্লিয়ার করে দিয়ে আসো। কয়েকটা ডাটা আমাদের মনে রাখতে হবে। কী কী ডাটা? প্রথম যে ডাটাটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের লগ অফ 1, লগ অফ 1 এটার ভ্যালু হয়ে থাকে 0। লগ অফ 1 এর ভ্যালু কত হবে? লগ অফ 1 এর ভ্যালু হচ্ছে 0। লগ অফ 2, লগ অফ 2, লগ অফ 2 এর ভ্যালু হয়ে থাকে 0.3। লগ অফ 3, লগ অফ 3, লগ অফ 3 হয়ে থাকে তোমার 0.5। লগ অফ 3 কত হয়ে থাকে? 0.5 হয়ে থাকে। লগ অফ 4 কত হয়? লগ অফ 4 কত হবে? 0.6 হয়ে থাকে। তারপর লগ অফ 5 কত হবে? লগ অফ 5 কত হবে? এটা হবে 0.7 হবে। তারপর লগ অফ 6 কত হবে? লগ অফ 6 এটা 0.8 হবে। লগ অফ 7 কত হবে? ভাই তোমাকে টেকনিক শিখাই দিব, আমি টেনশন নিও না। এটা হবে 0.9। আর লগ অফ 8 কত হবে? লগ অফ 8-এর পরিবর্তে তুমি 0.9 লিখতে পারো, সমস্যা নেই, কাছাকাছি ভ্যালু আছে। আর লগ অফ 9 কত হবে? লগ অফ 9 এটা হয়ে থাকে 9.5-এর মতো, সরি 0.95-এর মতো, 0.95। আর লগ অফ 10 এটার ভ্যালু হয়ে থাকে 1। এই ডাটাগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ভাই 10টা ডাটা দিচ্ছেন, মুখস্থ রাখবো কীভাবে, কোনটা কোনটা মুখস্থ রাখতে হবে আমি তোমাকে শিখাই দিই। দেখো আচ্ছা, একটা জিনিস দেখো, তুমি এখানে 3 বসাইছো না, 3 বসালে 0.5 আসতেছে, তাহলে দেখো 2 বেশি। 4 বসালে দেখো 0.6 আসতেছে, কত বেশি বলো? 2 বেশি। এগুলো মুখস্থ রাখার দরকার আছে না? তারপরে দেখো
5 বসালে কত আসতেছে বলো তো? 5 বসালে 0.7 আসতেছে, তাও 2 বেশি, মনে রাখার দরকার নেই, অটোমেটিক পারবা। 6 বসালে 0.8, 2 বেশি। 7 বসালে 0.9, 2 বেশি। তাহলে এই ডাটাগুলো তো তোমার মুখস্থ রাখার দরকারই নেই, মুখস্থ রাখার কোনো দরকারই নেই, এগুলো তো এমনি পারবা, তাই না? আচ্ছা, তারপর দেখো এই log 1 যে 0, এটা আগেও আমরা বলছি, আর log 10 যে 1, এটাও আমরা জানতাম আগে থেকে। জাস্ট ডাটা মুখস্থ রাখতে হবে তোমাকে 2 জায়গায়। log 2 ইকুয়াল টু যে 0.3 সেটা মুখস্থ রাখতে হবে, আর log 9 যে 0.95 সেটা মুখস্থ রাখতে হবে। বাকিগুলো তোমার একটু লাগবে না, বুঝতে পারছো? একটু চটপট একটা স্ক্রিনশট নিয়ে ফেলো তো এটা, এরপর হচ্ছে আমি তোমাকে কিছু উদাহরণ করে দিব, তাহলে দেখবে এগুলো একদম ইজি হয়ে গেছে। একটু জিনিসটা লিখে ফেলো বা স্ক্রিনশট নিয়ে ফেলো। হ্যাঁ, নিশ্চয় স্ক্রিনশট, গুড। এবার চলো আমি তোমাকে দেখাই আসো কয়েকটা উদাহরণ, তাহলে তুমি বুঝবা। দেখো, চলো আমরা প্রথমে করি। এখানে ধরো আমাকে দেওয়া আছে এরকম, তোমাকে যে 1 গুণন 10⁻5 মোলার HCl। তো আমরা সবাই জানি যে HClটা যখন ভাঙে তখন H প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হয়। তাহলে এখানে যদি 1 গুণন 10⁻5 থাকে, এখানেও থাকবে 1 ইন্টু 10⁻5। তাহলে কী হবে বলো একটু করে? এখানে তুমি যখন পিএইচ বের করবা, তাহলে পিএইচ ইকুয়াল টু কত লিখবা তখন তুমি? এখানে তোমার পিএইচটা কোন ফরম্যাটে দেওয়া আছে? এইচ প্লাসে কোনো মাত্রাটা, দেখো এইচ প্লাসে কোনো মাত্রাটা কোন ফরম্যাটে দেওয়া আছে? ধর এখানে দেওয়া 1 ইন্টু 10⁻5। তাহলে পিএইচ লেখার সময় তুমি কীভাবে লিখবা? 5টাকে আগে লিখবা, মাইনাস লগারিদম অফ 1 লিখবা। তো 5 মাইনাস লগারিদম অফ 1 মানে 0, তার আনসার আসবে 5। দেখো এটা বুঝছো কিনা? চলো সেকেন্ড এক্সাম্পলে যাই। সেকেন্ড এক্সাম্পলে গেলেই তুমি এটা মজা বুঝতে পারবা। দেখো সেকেন্ড এক্সাম্পল দেখো, ধরো তোমাকে বলছে 10⁻3 মোলার H2SO4। তাহলে এবার কী করবা? এবার H2SO4কে তুমি ভাঙো। H2SO4কে যখন আমরা ভাঙি তখন এখানে আমরা কী পাই? এখানে পাবো 2H প্লাস, আর এখানে পাবো SO4 2 মাইনাস। তো আমার যদি এটা কী হয়, 10⁻3 মোলার হয়, এটা কত হবে? 2 গুণন 10⁻3 মোলার হবে। তাহলে এখানে H প্লাসের ঘনমাত্রা কত? 2 ইন্টু 10⁻3 মোলার না? তাহলে এখানে দেখো H প্লাসের ঘনমাত্রা কত? H প্লাসের ঘনমাত্রা 2 ইন্টু 10⁻3 মোলার। তাহলে আমাকে বলো তো পিএইচ কত হবে এক্ষেত্রে? তাহলে প্রথমে কত আছে এখানে? 3 আছে না? 3 আছে না? প্রথমে 3টাকে লিখবো, পরে মাইনাস লিখবো, লগ অফ 2 আছে 2কে লিখবো। দেখো বুঝছো কি না? আর 3 লগ অফ 2 এর ভ্যালু কত? 0.3। তো 3 থেকে যদি 0.3 বাদ দাও, তাহলে দেখো সুন্দর মতো 2.7 থাকবে। ক্লিয়ার? একদম ইজি। দেখো এটা কি বুঝতে পারছো? দেখো এই জিনিসটা বুঝতে পারছো কি না? ডান, ওকে। তাহলে চলো আমি আরও দু একটা দেখা দিই তোমাকে। আসো, যে ধরো তোমাকে এরকম দিছে, ধরো তোমাকে বলছে তুমি বের করো 2 ইন্টু 10⁻5, 2 গুণন 10⁻5 H মোলার HNO3। তাহলে কীভাবে করবা? দেখো এখানে আমরা HNO3 এটাকে যখন আমরা ভাঙবো, মানে আমি তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি, বাট তোমার যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আসলে ভাঙারও দরকার নেই, তোমার মেনলি H প্লাসের ঘনমাত্রা লাগবে। তাহলে এটা 2 ইন্টু 10, আমি চাইলে লিখতেই পারতাম এটা হচ্ছে এত হবে, এটা 2 ইন্টু 10⁻5 মোলার হবে, তাই না? তাহলে এখানে H প্লাসের ঘনমাত্রা কত আসছে আমার কাছে? এখানে H প্লাসের ঘনমাত্রা চলে আসছে 2 ইন্টু 10⁻5 মোলার। তাহলে আমাকে বলো তো এখানে পিএইচ কত হবে? প্রথমে আগে 5কে বসাবা, পরে এখানে প্লাস আছে প্লাস দিবা, কারণ মাইনাস নেই, লগারিদম অফ 2। তাহলে কত আসবে এখানে? লগারিদম অফ 2 হচ্ছে 0.3, তাহলে 5.3। ক্লিয়ার? দেখো তো বুঝছো কিনা এটা? আশা করি বুঝতে পারছো। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? ওকে। এখানে দুই একজন ফেসবুকে অনেক কমেন্ট করতেছো আজে বাজে, তা আমি বলবো, রিকোয়েস্ট করবো যে তোমরা ভাই পড়ায় মনোযোগ দাও। আসলে একটা জিনিস দেখো, ইন্টার জীবনটা তোমার হচ্ছে যে অনেকটাই সংক্ষিপ্ত। তো তুমি যদি এখানে ভুল করো,
ভুল করে বলতে হচ্ছে কি জানো, অনেক ছেলেপেলেই থাকে বা মানুষজনই থাকে কুল হওয়ার চেষ্টা করে। কীরকম কুল হওয়ার, যে ভাই কি হবে এখন পড়ে, কি জীবন মানে কি পড়া নাকি, সবসময় কি পড়বো কি না। তো পরে না আসলে পস্তায় জিনিসটা গিয়ে। তো এরকম চেষ্টা করিও যে তোমরা রেগুলার থাকার, ঠিক আছে, ক্লাসগুলো ফলো করার। রেকর্ড হলে রেকর্ডেড করো ক্লাস, কোনো সমস্যা নেই, বাট তুমি চেষ্টা করবা যে ক্লাসগুলো ফলো করার। এখন তোমরা দেখবে তোমার অনেক বন্ধুই তোমাকে প্রভাবিত করার চেষ্টা করতেছে, ডিস্টার্ব করে। তুমি ওর পাল্লায় কিন্তু পড়বা না, কেমন? তুমি হচ্ছে যে তোমার পড়া আগে পড়া ঠিক রাখো, পরে অন্য কিছু, পরে অন্য কিছু, কেমন? আচ্ছা, আমার কথায় কেউ কষ্ট পাও না। তো কুল না হয়ে একটু ভালো করে পড়াশোনা করো, তাহলেই হবে। আচ্ছা, দেখো, তা সব জায়গায় লক কেন হবে? যে সময় যেটা লাগবে সেটা হচ্ছে আমরা ইউজ করবো এখানে। যে সময় যেটা লাগবে আমরা সেই সময় সেটা ইউজ করব। ওকে, সো হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আর লাস্ট একটু উদাহরণ করে দিই, তারপর শেষ। ধরো তোমাকে বসে এখানে এরকম, তুমি এটা করো যে 2 ধরো 2 না দিই, 2 যেতে বারবার দিচ্ছি, কাজ করি 3 দিই, 3 × 10⁻⁴ মোলার। ধরো তোমাকে বলছো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ভাঙো, তাহলে এখানে কি পাবা? সোডিয়াম আয়ন পাবা, আর তুমি এখানে পাবা OH আয়ন। তারপর এখানে কত আসবে? 3 × 10⁻⁵ মোলার, আর এখানে কত আসবে তোমার? 3 × 10⁻⁵ মোলার। আচ্ছা, তার এখানে তোমার পিওএইচ কত আসবে? এখান থেকে দেখো, তাহলে আমরা বের করে ফেলছি কি OH আয়নের ঘনমাত্রা, তাহলে সেটা কত আসবে? 3 × 10⁻⁻⁵। তাহলে পিওএইচ কত আসবে বলো তো একটু করে? এখানে যদি পিওএইচ বের করবো, তাহলে 5 - log(3), তাহলে log(3) এর ভ্যালু কত? 0.5। 5 থেকে 0.5 বাদ গেলে কত? 4.5। তাহলে পিএইচ তখন কত আসবে বলো তো? 14 থেকে তাহলে তুমি এটা বাদ দিবা, 14 থেকে তাহলে 4.5 বাদ দিবা, তাহলে থাকবে 9.5 থাকবে। শেষ। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা, তার উদাহরণ দেওয়া আছে, তার ডেফিনেশন দেওয়া আছে। এরপরে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা, তার উদাহরণ, তার ডেফিনেশন দেওয়া আছে। চলো আমরা একটু করে পড়ি। আসো, এরপর আমরা ম্যাথে চলে যাব। যেমন দেখো এখানে তোমার আমাদের যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটার ডেফিনেশন কি? যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে কতটুকু বিয়োজিত হয় বলতো? প্রায় 95% থেকে 100% হয়, বাট অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কেসে 98% পর্যন্ত বিয়োজিত হয়, তাদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলি। তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো 3 ধরনের: তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, তীব্র লবণ। HCl, HNO3, H2SO4। এখানে আরও কিছু উদাহরণ মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি HBr, HI। আচ্ছা, তোমাদের গতকালকেই বলছিলাম HFটা দুর্বল হয়ে থাকে। তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড। তীব্র লবণ, এরা হচ্ছে তীব্র লবণ। প্রশ্ন হচ্ছে তুমি কীভাবে বুঝবা যে এরা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার কিনা? প্রথম কথা, তোমার দুইটা টার্ম আমরা আগামী ক্লাসে পড়বো, যেটা হচ্ছে একটা কে এ আর একটা কে বি। কেমন? এদের ক্ষেত্রে প্রশ্নে প্রশ্নে কে এ জিনিসটা কি, কে বি জিনিসটা কি আগামী ক্লাসে পড়বো। কে বি দেয়া থাকবে না, কে এ কমা কে বি দেয়া থাকবে না, ঠিক আছে? আর এদের যে পিএইচটা, এটা -log(h+), এটা আমরা সরাসরি বের করব। বাট কিছু আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা? যারা অনলি কতটুকু বিয়োজিত হয় বলতো? 0 থেকে 5% বিয়োজিত হয়, তাদেরকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য 3 ধরনের হয়ে থাকে: মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার, মৃদু লবণ। কারা কারা একটু পড়ে নিও জিনিসটা। আচ্ছা, যেই জিনিসটা মনে রাখবা, এদের ক্ষেত্রে তোমার কিন্তু কি থাকবে? প্রশ্নে কে এ আর কে বি এর মান দেওয়া থাকবে। তাহলে প্রশ্নে এদের ক্ষেত্রে কি হবে? প্রশ্নে কে এ কমা কে বি এর মান, তাহলে কে আর কে বি এর মান দেখে তুমি কি বুঝে যাবা যে কোনটা মৃদু অ্যাসিড, কোনটা মৃদু ক্ষার, বা কোনটা মৃদু নাকি তীব্র, এটা বুঝে যাবা। কে বি এর মান দেয়া থাকবে। ফার্স্ট কথা হচ্ছে এটা, দেয়া থাকবে। আর সেকেন্ড কথা হচ্ছে, এদের যখন তুমি পিএইচ বের করবা, -log(h+) তো লিখবা, বাট এখানে H+ এর ঘনমাত্রা বের করার জন্য একটা সূত্রের সাহায্য নিতে হবে, যেটা হচ্ছে অসওয়াল্ডের সূত্র। সেটা কোন সূত্র? সূত্র হচ্ছে অসওয়াল্ডের সূত্র। এটা আমরা সামনেই পড়বো, অসওয়াল্ডের সূত্র। তাহলে যে জিনিসটা আছে আমি তোমাকে বুঝাই বলি।
আমরা অ্যাট ফার্স্ট আগে শুধুমাত্র তীব্র তড়িৎ বিশ্লেষণের ম্যাথগুলোই করব, যেখানে এইচ প্লাসের ঘনমাত্রা সরাসরি আমরা বসাতে পারবো। আর আগামী ক্লাসে গিয়ে আমরা অসওয়াল্ডের সূত্র পড়ার পরে মৃদুগুলার কীভাবে বের করতে হয় সেটাও শিখবো। বাট মৃদু যদি তড়িৎ বিশ্লেষণ হয় তার পিএইচটা সরাসরি বের করা যায় না, অসওয়াল্ডের সূত্র অ্যাপ্লাই করে এইচ প্লাস বের করতে হয়, তারপরে পিএইচ বের করা যায়। তাহলে মেন কথা হচ্ছে এটা, যদি তীব্র তড়িৎ বিশ্লেষণ হয় তাহলে অসওয়াল্ডের সূত্র ইউজ করার দরকার নাই, আর মৃদু তড়িৎ বিশ্লেষণ হইলে অসওয়াল্ডের সূত্র ইউজ করতে হবে। ক্লিয়ার? চলো আমি তোমাকে কিছু ম্যাথ করাই দিই, তাহলে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা ছেলে বারবার কমেন্ট করতেছো, নাম হইতেছে কি মোহাম্মদ সাদমান। আমি রিকোয়েস্ট করবো যে যদি অদরকারি কমেন্ট করিও না, অদরকারি কমেন্ট করিও না, কেমন? দেখো, অদরকারি কমেন্ট করলে তোমার বেসমেন্টদেরই ক্ষতি হচ্ছে, তোমারও ক্ষতি হচ্ছে, তুমি পড়ালেখায় মনোযোগ দিচ্ছ না, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা যাই হোক, হ্যাঁ হয়তো তুমি রেকর্ডেড করবে, রেকর্ড করিও, রেকর্ডেড ক্লাস করিও, সমস্যা নেই। দেখো 3টা ম্যাথ দিছে এখানে, কী কী দিছে এখানে? ফার্স্ট অফ অল আমাকে বলছে এদের পিএইচ গণনা করো, পিএইচের মান 0.01, এখানে নর্মাল HCl দেওয়া আছে 0.005 মোলার, H2SO4 দেওয়া আছে 0.001 নর্মাল H2SO4 দেওয়া আছে, 3টা দ্রবণ দিচ্ছে, তাদের পিএইচ বের করতে বলছে। চলো আমি তোমাকে আস্তে আস্তে করে দেখাই আসো, কেমন? চলো আমি তোমাকে করে দেখে আসো অঙ্কটা, চলো আমি করে দেখে আসো সলিউশন। দেখো, আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যখন এখানে ঘনমাত্রা বসাই, আমরা কিন্তু ঘনমাত্রাটাকে মোলারিটি এককে বসাই। ঘনমাত্রাকে আমরা কোন এককে বসাই? এখানে মোলারিটি এককে বসাই। তো তোমার এখানে কি দেওয়া আছে এটা দেখো তো একটু করে। এই ম্যাথের মধ্যে এটা নর্মালিটিতে দেওয়া আছে। এটা কোথায় দেওয়া আছে? এটা নর্মালিটিতে দেওয়া আছে, এটা দেওয়া নর্মালিটিতে। তো মোলারিটি নর্মালিটিগুলো তোমরা পরিমাণগত রসায়নে পড়বা, জাস্ট একটু জেনে রাখো জাস্ট জিনিসগুলো, যে তোমার এখানে ঘনমাত্রাটা নর্মালিটিতে দেওয়া আছে। তাহলে তোমার কাজ হবে আগে কী বলো তো, ঘনমাত্রা। আচ্ছা একটা কাজ করি, যেহেতু তোমরা এগুলো এখন তো পড়ো নাই, তুল্য সংখ্যা কি তোমাদের এই চ্যাপ্টারে, তোমাদেরকে কি এই চ্যাপ্টারে তুল্য সংখ্যা পড়ানো হয়েছে? একটু আমাকে জানাও তো, তোমাদের কি এই চ্যাপ্টারে তুল্য সংখ্যা পড়ানো হয়েছে? তোমাদের কি তুল্য সংখ্যা পড়ানো হয়েছে? তোমাদের কি তুল্য সংখ্যা পড়ানো হয়েছে? না, পড়ানো হয়নি। তাহলে আমি একটা কাজ করি, এগুলো আমি মোলার করে দিই, কারণ যেহেতু পড়ানো হয়নি তাই এখন আমি পড়াটা তুমি বুঝবা না মাঝখান থেকে। এটা চলে এখানে লিখছে, ধরা যাক মোলারিটি, এটা মোলার করে দিই আমি, কেমন? এটাও তাহলে মোলার করে দিই, এটা তুল্য সংখ্যা পড়ানো হয়নি এখনো, পরিমাণগত রসায়নে পড়াবে। ওকে, আসো এটা মোলারিটি, এটাও মোলারিটি। তাহলে কি দেওয়া আছে? ফার্স্টে আমাকে বলতেছে HCl এর ঘনমাত্রা এত হলে পিএইচ কত। তো চলো করি আসো আমরা এখানে। তাহলে এখানে আমাকে 1 নম্বর যে কোয়েশ্চনটা, এখানে আমার কাছে দেওয়া আছে 0.01 মোলার HCl। তাহলে আমরা তো জানি HClটা যখন ভাঙে তখন এখানে কি হয়? HCl ভাঙলে দেখো H প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হবে। HCl ভাঙলে এখানে H প্লাস আর Cl মাইনাসে কনভার্ট হবে। তো HCl এর ঘনমাত্রা এখানে কত? 0.01 মোলার। এটা ঘনমাত্রা কত? 0.01 মোলারই হবে। তাহলে এটা কি tan ইনভার্স 6 থেকে অনেক বড় না? tan ইনভার্স 6 থেকে অনেক বড় না? তাহলে এক্ষেত্রে কিন্তু আমার পানি কনসিডার করার, পানির ঘনমাত্রাটা tan ইনভার্স 7 যোগ করার দরকার নেই। এক্ষেত্রে আমার tan ইনভার্স 7 যোগ করার দরকার নেই, বা পানির ঘনমাত্রায় কনসিডার করার দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমরা যখন পিএইচ বের করবো, এক্ষেত্রে যখন আমরা পিএইচ বের করবো তো পিএইচটা আমরা কীভাবে বের করবো? এখানে দেখো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ H প্লাসের ঘনমাত্রা। তাহলে এখানে আসবে মাইনাস লগারিদম অফ কত? এটা 0.01। তাহলে দেখবে এখানে রেজাল্ট চলে আসছে 2। ক্যালকুলেটার ভ্যালু বের করে দেখবা, রেজাল্ট চলে আসছে এখানে 2। এখানে তুমি আলাদা করে tan ইনভার্স 7 যোগ করো নাই কেন? কারণ এখানে যে ঘনমাত্রাটা দেওয়া সেটা tan ইনভার্স 6 থেকে বড়। tan ইনভার্স 6 থেকে যদি ছোট হইতো বা ইকুয়াল হইতো তখন তুমি একটা এক্সট্রা করে tan ইনভার্স অফ 7 অ্যাড করবা। যারা কোয়েশ্চেন করতেছিল কখন পানি অ্যাড করতে হয়, আনসারটা পাইছো? যে তোমার এখানে যে ঘনমাত্রাটা দেওয়া 0.01 সেটা tan ইনভার্স 6 থেকে অনেক বড়। সো tan ইনভার্স 7 যোগ করার দরকার নেই, কারণ এই ভ্যালুটা tan ইনভার্স 7 থেকে অনেক, মানে tan ইনভার্স 6 থেকে, মানে যেহেতু এখানে বড় তাই এখানে tan ইনভার্স 7 যোগ করার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা চলো 2 নম্বর দেখে আসো। 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর দেওয়া 0.05 মোলার H2SO4। এক্ষেত্রে তাহলে কী হবে? H2SO4 যখন ভাঙবে, ফার্স্টে আগে দেখো H2SO4 যখন ভাঙবে আমার এখানে
তখন সে 2H প্লাস আর SO4 2 মাইনাসে পরিণত হবে, সে পরিণত হবে 2H প্লাস আর SO4 2 মাইনাসে। তাহলে তখন এখানে দেখো, এখানে যদি 0.05 মোলার হয়, এখানে হবে 2 গুণন 0.05, তাহলে এখানে আসবে 0.1 মোলার। তাহলে এখানে তুমি যদি বের করতে চাও আমার পিএইচটা, তাহলে কত আসবে? এটা মাইনাস লগারিদম অফ এইচ প্লাসের ঘনমাত্রা, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে এখানে মাইনাস লগারিদম অফ 0.1, ক্যালকুলেটার বের করে দেখবা ভ্যালু আসবে 1। তাহলে আমি 3 নাম্বারটা করে দিচ্ছি না, 3 নাম্বার তোমাদের বাড়ি কাজ থাকবে এখানে। 3 নাম্বার এটা যেটা আছে তোমাদের, এটা থাকবে বাড়ি কাজ, ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আশা করি এটা পারবা এবং অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তুল্য সংখ্যাটা চলো তোমাকে আমি একটু দেখাই দিই। এখানে আসো, এসিডের তুল্য সংখ্যা এটা কীভাবে হিসাব করতে হয়? এসিডে যতগুলো প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এসিডে যতগুলো প্রতিস্থাপিত হাইড্রোজেন আছে তাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এর মানে কি? ধরো তুমি যদি HCl-কে নাও, সে কিসে কনভার্ট হয়? সে H প্লাসে কনভার্ট হয় না? তাহলে সে একটা হাইড্রোজেনকে কী করতেছে বড় একটু করে? সে দেখো একটা হাইড্রোজেনকে কিন্তু একটু করে এখান থেকে বের করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা প্রতিস্থাপিত হাইড্রোজেন। তাহলে HCl-এ প্রতিস্থাপিত হাইড্রোজেন থেকে একটা, তাহলে এই জন্য HCl-এর তুল্য সংখ্যা কত হবে? HCl-এর তুল্য সংখ্যা হবে 1। একটা শর্টকাট মনে রাখতে পারো। কি শর্টকাট? শর্টকাটটা হচ্ছে, তুমি যদি HCl-কে কনসিডার করো, HCl-এ হাইড্রোজেন থাকে একটা, তাই তার তুল্য সংখ্যা হবে 1। তারপরে H2SO4, এখানে হাইড্রোজেন আছে 2টা, তাই তুল্য সংখ্যা হবে তোমার এখানে 2, ঠিক আছে? তারপরে ধরো HNO3, এখানে আমাদের হাইড্রোজেন আছে একটা, তুল্য সংখ্যা হবে এখানে 1। এভাবে করে তুমি মনে রাখতে পারো। আর ক্ষারকের তুল্য সংখ্যা কীভাবে হিসাব করা হয়? যতটা প্রতিস্থাপিত হাইড্রোজেন OH থাকে তাই তার তুল্য সংখ্যা। যেমন দেখো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি যদি কনসিডার করো, তাহলে এখানে OH একটা আছে, তাই তুল্য সংখ্যা হবে 1। তুমি যদি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কনসিডার করো, OH একটা আছে, তাই তুল্য সংখ্যা হবে 1। আর তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কনসিডার করো, তাহলে OH এখানে 2টা আছে, তাই তুল্য সংখ্যা হবে 2, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো, নেক্সট অঙ্ক বলতেছে 90°C তাপমাত্রায় পানির KW যদি 10⁻12 এটা হয়ে থাকে, তাহলে ওই তাপমাত্রায় পিএইচ স্কেল তোমাকে হিসাব করতে, পিএইচ স্কেল প্রতিষ্ঠা করতে বলতেছে। আচ্ছা, তা ফার্স্ট কাজ কি? সলিউশন দেখো, আমাকে 90°C তাপমাত্রাতে কি দেওয়া আছে? KW, তার মান দেওয়া আছে কতটুকু? 10⁻12। তাহলে আমাকে একটু করে বলো তো, PKW যদি বের করতে চাই, PKW এটাই থাকে মাইনাস লগারিদম অফ KW, তাই না? এই যে দেখো, আমরা আজকে একদম প্রথম দিকে তোমাকে পড়াইছিলাম যখন, এই যে তুমি যদি খেয়াল করো, এখানে আমরা যখন সূত্র প্রমাণ করছিলাম, এই যে দেখো এখানে আমরা যখন সূত্র প্রমাণ করছিলাম, কোথায় গেল সূত্রের প্রমাণটা? দাঁড়াও একটু করে দেখাই। এই যে দেখো, এই যে মাইনাস লগারিদম অফ KW-কে আমি PKW লিখছি না? তাহলে PKW সূত্র হচ্ছে মাইনাস লগারিদম অফ KW, ঠিক আছে? মাইনাস লগারিদম অফ KW। তাহলে দেখো এখানে, তাহলে এখানে আমাদের PKW এটা সূত্র হচ্ছে মাইনাস লগারিদম অফ KW। তাহলে এখানে পাবো কত আমরা? মাইনাস লগারিদম অফ KW মানে হচ্ছে তোমার কাছে 10⁻12। তাহলে কত আসবে? এখানে 12 আসবে। তাহলে পিএইচ স্কেলটা কীরকম হবে বলো তো একটু করে? পিএইচ স্কেল কোত্থেকে শুরু হয়? পিএইচ স্কেল শুরু হয় 0 থেকে। কতটুকু পর্যন্ত যায়? PKW পর্যন্ত যায়, তাই না? PKW পর্যন্ত যায়, PKW পর্যন্ত যায়। PKW ভ্যালু হচ্ছে এখানে 12। মিড পয়েন্ট তাহলে এখানে কোথায় হবে? এটা হবে 6-এ হবে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত হবে এক্ষেত্রে অম্লীয় দ্রবণ, অম্লীয় দ্রবণ। আর এটা থেকে যদি বড় হয়, 6 থেকে যদি 12 পর্যন্ত হয়, তাহলে হবে ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে? তোমার এটা হচ্ছে পিএইচ স্কেল। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের পিএইচ যে সবসময় 0 থেকে 14 পর্যন্ত হইতে হবে তা না, এর বেশি কমও হইতে পারে, ঠিক আছে? এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? এটাই তোমার পিএইচ স্কেল। এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? এটাই হচ্ছে তোমার পিএইচ স্কেল। এই অঙ্কটা বুঝো নাই? আচ্ছা, না, এটা 13 বোঝা গেছে। এই অঙ্কটা সবাই বুঝতে পারছো? বুঝলে আমাকে একটু বাই বাই জানিও হতো। এই অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা কি বুঝতে পারছো? জাস্ট 2-1 জন জানাইলে হবে।
রিক্যাপ, আচ্ছা রিক্যাপ করতেছি দেখো, মানে তোমার আমাদের এই যে পিএইচ স্কেলের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম না, প্রথমে তো 0 বসাবা, তারপর এখানে কত বসাবা, পি কে ডাব্লিউ বসাবা। তো তোমার কোয়েশনে কে ডাব্লিউ দেওয়া আছে, আর পি কে ডাব্লিউ সূত্র হচ্ছে মাইনাস লগারিদম অফ কে ডাব্লিউ। তাহলে মাইনাস লগারিদম অফ tan ইনভার্স অফ 12, তাহলে পি কে ডাব্লিউ ভ্যালু হচ্ছে 12, তাহলে এটা হবে 12 পর্যন্ত। তাহলে এখানে কত হয়, পি কে ডাব্লিউ ডিভাইড বাই 2 হয় না, তাহলে পি কে ডাব্লিউ ডিভাইড বাই 2 মানে কত 6, মানে এটা তোমাকে আমি শিখাইছি। এইটা আসলে কত হয়ে থাকে, পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 হয়ে থাকে, যেটা হচ্ছে আসলে 6। তো 6, তাহলে এইটুকু হবে অম্লীয় দ্রবণ, বাকিটুকু হবে ক্ষারীয় দ্রবণ। আশা করি বুঝতে পারছো সবাই একটু। ওকে চলো নেক্সটে যাই। ওকে দেখো এটা পারবা কি না, এখানে এই যে আমি তোমাকে জিনিস বলি, নর্মালিটির সাথে মোলারিটির একটা সম্পর্ক আছে। নর্মালিটি n ইকুয়াল টু হয়ে থাকে মোলারিটি গুণন তুল্য সংখ্যা। n ইকুয়াল টু কি হয়ে থাকে, অ্যাসি হয়ে থাকে। নর্মালিটি একটা সূত্র আছে, n ইকুয়াল টু কত হয়ে থাকে বলতে, অ্যাসি হয়ে থাকে। যেখানে s মানে বোঝাচ্ছে মোলারিটি, s মানে বোঝাচ্ছে তোমার কাছে মোলারিটি, আর ই মানে বোঝায় হচ্ছে তোমার তুল্য সংখ্যা। ই মানে কি বোঝায়, ই মানে বোঝায় হচ্ছে তোমার তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা বোঝায়। আচ্ছা তাহলে এখানে বলতেছে 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে, তাহলে এটা মোলারিটিতে আগে বের করতে হবে। সলিউশন, 1 নম্বরে দেওয়া আছে তোমার 0.1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা মোলারিটিতে কোনো মাত্রা কত হবে বলো তো একটু করে। মোলারিটিতে হবে নর্মালিটি ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তো নর্মালিটিতে কোনো মাত্রা দেওয়া আছে কত, 0.1 নর্মাল বলছে, নর্মালিটিতে বলছে কোনো মাত্রা 0.1 নর্মাল, তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ এখানে ওএইচ আছে একটা। তাহলে মোলারিটিতে কত আসবে কোনো মাত্রা, 0.1 মোলার আসবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি ভাঙো, সোডিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি এখানে ভাঙো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে উৎপন্ন করে সোডিয়াম প্লাস আর ওএইচ আয়ন তৈরি করে। তাহলে এখানে যদি কত হয়, 0.1 মোলার হয়, তাহলে এটাও হবে 0.1 মোলার। তো তোমাকে বের করতে বলছে, কী বের করতে বলছে, তোমাকে পিএইচ বের করতে বলছে, বাট তুমি আগে পিওএইচ বের করবা। তুমি আগে কী বের করবা, এখানে পিওএইচটা বের করবা আগে। পিওএইচ কত আসবে, পিওএইচ আসবে তোমার কাছে এখানে মাইনাস লগারিদম অফ ওএইচ আয়নের ঘনমাত্রা। তাহলে সেটা কত আসছে এখানে দেখো, মাইনাস লগারিদম অফ ওএইচ আয়নের ঘনমাত্রা কত, 0.1, 0.1, তাহলে ভ্যালু আসছে এখানে 1। তাহলে পিএইচ কত আসবে বলো তো একটু করে। 25 ডিগ্রি কথা বলছে কোয়েশ্চনে, না তাহলে তো 25 ডিগ্রি ধরে নিবা বাই ডিফল্ট। তাহলে এখানে হবে 14 মাইনাস 1, তাহলে এখানে হবে 13। আর যদি 25 ডিগ্রি নাও বলে বা অন্য তাপমাত্রা যদি বলে, বাট কীভাবে তুমি পিএইচ প্লাস পিওএইচের সম্পর্ক বের করতে হবে পারবা সেটা তোমাকে ডাটা দেওয়া নাই, সেই ক্ষেত্রে তোমাকে অলরেডি 14 ধরেই করতে হবে যোগফলটা। পিএইচ আর পিওএইচের যোগফলটা 14 ধরেই করতে হবে যদি তোমাকে কোয়েশ্চনে মানে পি কে ডাব্লিউ তুমি যদি বের করতে না পারো, কেমন। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। ওকে তাহলে চলো নেক্সটে যাই আসো। আচ্ছা এটা তুমি বের করতে পারবে না, এটা তোমার বাড়ির কাজ থাকবে, 2 নাম্বার তোমার বাড়ির কাজ থাকবে। এরপরে এটা আমাদের লাস্ট অঙ্ক, চলো এটা আমরা করে দিই। এখানে আসো, এখানে আমাকে বলতেছে কি যে বিশুদ্ধ পানির পিএইচ রেঞ্জ কত। হ্যাঁ আচ্ছা দেখো তোমাকে বলতেছে এখানে বিশুদ্ধ পানির পিএইচ রেঞ্জ কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের পানির কেডাব্লিউ হচ্ছে যথাক্রমে এত এবং এত। আচ্ছা একটা জিনিস আমাকে বলতে পারবা, বিশুদ্ধ পানি কি প্রশম দ্রবণ নাকি অ্যাসিডীয় নাকি অম্লীয়। বিশুদ্ধ দ্রবণ যেটা সেটা কি প্রশম দ্রবণ নাকি অ্যাসিডীয় নাকি অম্লীয়। বিশুদ্ধ দ্রবণ কিন্তু বিশুদ্ধ পানি যেটা সেটা কিন্তু আমার হচ্ছে যে ভাই প্রশম দ্রবণ। তাহলে প্রথম কথা, বিশুদ্ধ পানি যেটা আছে, বিশুদ্ধ পানি কিন্তু হচ্ছে আমার কি দ্রবণ বলো তো একটু করে। বিশুদ্ধ পানি কিন্তু হচ্ছে প্রশম দ্রবণ, বিশুদ্ধ পানি হচ্ছে প্রশম দ্রবণ। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কত হবে, এটা হবে পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 হবে না, কারণ প্রশম দ্রবণের কিন্তু পিএইচ এগুলো কত হয়ে থাকে, অর্ধেকে মাঝখানে হয়ে থাকে, এটা আমরা শিখে আসছি। তো তোমাকে এখানে 0 ডিগ্রির জন্য কে ডাব্লিউ দেওয়া আছে, আবার 100 ডিগ্রির জন্য কে ডাব্লিউ দেওয়া আছে। তাহলে আমাকে কি বের করতে হবে দেখো, আমি তোমাকে বলি। ফার্স্টটাকে দেওয়া 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কে ডাব্লিউ দেওয়া আছে, কে ডাব্লিউ গুলো করে দেওয়া, এটাই দেওয়া হচ্ছে তোমার 0.114, 0.114 গুণন tan ইনভার্স অফ 14 দেওয়া। তাহলে এই ক্ষেত্রে একটু করে হিসাব করো তো, তোমার কাছে এখানে আমাদের
পি কে ডাব্লিউটা কত আসবে এক্ষেত্রে? মাইনাস লগারিদম অফ কে ডাব্লিউ আসবে। তাহলে যদি বের করতে চাও এখানে এটা কত আসবে দেখো এখানে, মাইনাস লগারিদম অফ কে ডাব্লিউটা কত এখানে 0.114 গুণন 10 ইনভার্স অফ 14। তাহলে এটা কত আসছে আমরা যদি বের করি এখানে, মাইনাস লগারিদম অফ 0.114 10 ইনভার্স অফ 14। তাহলে এটা আসছে আমার 14.943। এই জিনিসটা কত আসছে আমার কাছে এখানে 14.943 কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ কে ডাব্লিউ পি কে ডাব্লিউ ভ্যালুটা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ কত হবে? পানির পিএইচ, বিশুদ্ধ পানির পিএইচটা, সেটা পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 হয় না? সেটা কত হয়ে থাকে? পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2 হয়ে থাকে, ডিভাইডেড বাই 2 হয়ে থাকে, ডিভাইডেড বাই 2 হয়ে থাকে। তাহলে এখানে তুমি ডিভাইড বাই 2 করো, তাহলে এখানে কত আছে এটা ভ্যালুটা? এই ভ্যালুটা আসছে 14.943, 14.943 ডিভাইডেড বাই 2 করো, একে 2 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 7.47, 7.47 এটা আসছে পিএইচ এর ভ্যালু। তাহলে 0 ডিগ্রিতে পানির পিএইচ হচ্ছে এত, আর তোমাকে 100 ডিগ্রিতে পিএইচ বের করতে হবে, দেন বলবো তুমি পিএইচ এর রেঞ্জ হচ্ছে এত থেকে এত। ঠিক আছে? তাহলে তুমি যদি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস বের করো, লিখো 100 ডিগ্রি সেলসিয়াসে কে ডাব্লিউ কত? কে ডাব্লিউ দেওয়ার 51.3 গুণন 10 ইনভার্স অফ 14 দেওয়া। তো এখানে তুমি যদি পি কে ডাব্লিউ বের করতে চাও, এক্ষেত্রে কত আসবে? মাইনাস লগারিদম অফ কে ডাব্লিউ। তাহলে কে ডাব্লিউ হচ্ছে 51.3 ইন্টু 10 ইনভার্স অফ 4। তাহলে কত আসবে এখানে? মাইনাস লগারিদম অফ 51.3 10 ইনভার্স অফ 4। তাহলে আসবে এখানে 2.28988। এটা আসছে কেন? 10 ইনভার্স অফ 14 তো এটা, সরি সরি সরি, এটা আসছে 14। আমি তো বলি এত কম তো আসার কথা না, 10 ইনভার্স অফ 14। তাহলে এটা আসছে 12.2898, 12.289, 12.289। তাহলে এটাকে যদি অর্ধেক করো, তাহলে এই ক্ষেত্রে পানির পিএইচ কত? এই তাপমাত্রায় পানির পিএইচ, এটাও সেম পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2, এটা হবে পি কে ডাব্লিউ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আসবে কত? এখানে আসবে 12.2898, 12.2898 ডিভাইড বাই 2। তাহলে এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, 6.145, 6.145। তাহলে দেখো একটা জিনিস, তোমার পিএইচ প্রথমে এত ছিল, এখান থেকে এত আসছে, তাহলে পিএইচ এর রেঞ্জ কত হবে? পিএইচ এর রেঞ্জ হবে 6.145 হতে 7.471। এটা ভেরি করতে তুমি টেম্পারেচার ভেরি করলে পিএইচটা এত থেকে এত ভেরি করবে। তাহলে লিখবা অর্থাৎ বিশুদ্ধ পানির, বিশুদ্ধ পানির পিএইচ রেঞ্জ হলো, পিএইচ রেঞ্জ হলো, রেঞ্জ হলো 0 না, 6.4145 হতে 6.145 হতে কতটুকু? 7.471 পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। শেষ, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। দেখো অঙ্কটা সবাই বুঝতে পারছো কিনা ভাই? ফর্মুলাগুলো একটু সামারি করে দেন। এই যে দেখো দেখো ফর্মুলাগুলো যে আমরা দেখানোর চেষ্টা করি তোমাকে একবার শুরু থেকে। কোন কোন ফর্মুলা দেখো তোমাকে মনে রাখা লাগবে? দেখো, ফার্স্ট অফ অল এই যে এই ভ্যালুগুলো মেডিকেলের জন্য মনে রাখা লাগবে। তারপরে ম্যাথ করার সময় তোমার কাছে এখানে পিএইচ পিকিউ এটার যোগফলটা মনে রাখা, আমি যেগুলো বক্স করে দিছি বেসিক্যালি এগুলোই তোমাকে মনে রাখা লাগবে, বুঝছো? যেগুলো বক্স করে দিছি এগুলো একটু দেখে নিও, তাহলেই হবে। ওকে, এগুলো একটু দেখে নিও, তাহলেই হবে। সবই তো এগুলো পড়াইছি আমরা, একটাই ম্যাথ দেখানো হয় নাই, মানে ধরো পানিটাকে কনসিডার করতে হবে এরকম একটা ম্যাথ দেখানো হয়নি, দেখানো দরকার ছিল একটা ম্যাথ। এটা কোথায় আছে আমি একটু দেখি, একটা ম্যাথ দেখাই দিই তাহলে, তাহলে সুবিধা হবে, পারা যাবে তাহলে। দাঁড়াও,
হ্যাঁ পাইছি, একটা ম্যাথ দেখাই দিই, জাস্ট লাস্ট একটা ম্যাথ, লাস্ট লাস্ট লাস্ট, এই লাস্ট যে কোথায় পানিটা কনসিডার করতে হবে সেটা দেখাই দিই জাস্ট লাস্ট। যেমন এখানে দেখো আমাকে বলছে ট্যান ইনভার্স অফ 8 মোলার H2SO4 এর পিএইচ কত। তো তোমার সুন্দর মতো তোমার কাজটা কী হবে এখানে, আগে সলিউশন। এখানে যদি তুমি লক্ষ্য করো যে H2SO4 এটাকে তুমি যদি ভাঙো, তাহলে এটাকে ভাঙলে তুমি পাবা এখানে 2H প্লাস আর SO4 2 মাইনাস। তাহলে এখানে আসবে, এটা যদি ট্যান ইনভার্স অফ 8 হয়ে থাকে, এটা হবে 2 ইন্টু ট্যান ইনভার্স অফ 8 মোলার। তাহলে এই ক্ষেত্রে এটা কি ট্যান ইনভার্স 6 থেকে ছোট না? এটা যদি ট্যান ইনভার্স 6 থেকে ছোট হয়, তাহলে যখন তুমি পিএইচ বের করবা, যখন তুমি লিখবা মাইনাস লগারিদম অফ এইচ প্লাস লিখবা, এখানে দুইটা এইচ প্লাসকে লেখা লাগবে। একটা হচ্ছে অ্যাসিড থেকে কতটুকু আসছে, আর একটা হচ্ছে তোমার এখানে ওই যে জলীয় দ্রবণ থেকে কতটুকু আসছে। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, মানে আমি তোমারে বলি, এই জিনিসটা আসছে অ্যাসিড থেকে, আর এই জিনিসটা আসছে জলীয় দ্রবণ থেকে। দেখো আগে কিন্তু কোনো অঙ্কে আমরা এই কাজটা করি নাই, ট্যান ইনভার্স 7 যোগ করি নাই। এই অঙ্কে কেন করছি? কারণ এই অঙ্কে এখানে যে ডাটাটা দেওয়া আছে তোমার কাছে, এটা এইচ প্লাসের ঘনমাত্রা, এটা ট্যান ইনভার্স 6 থেকে ছোট। তো যেহেতু ছোট, তাই আমাকে এটা এই পানিটা যোগ করতে হবে। ক্লিয়ার? শেষ। তাহলে এখান থেকে তোমার ভ্যালুটা বের করে ফেলতে পারবা। দেখো ভ্যালু বের করলে কত আসে, এখানে ভ্যালু বের করলে আসবে তোমার কাছে মাইনাস লগারিদম অফ 2 ইন্টু ট্যান ইনভার্স অফ 8 প্লাস ট্যান ইনভার্স অফ 7। দেখো প্লাস ট্যান ইনভার্স অফ 7। আগামী ক্লাস আমরা আরও ম্যাথ করাবো, তাহলে আরও ক্লিয়ার হবে কনফিউশন। তাহলে 6.9208 এই ধরনের ম্যাথ আমরা আরও করাবো আগামী ক্লাসে। তাহলে দেখ আমি জাস্ট তোমাকে যদি একটু সামারি করি, দেখো এখানে তুমি ট্যান ইনভার্স 7 যোগ করছো কেন? কারণ এই ভ্যালুটা ট্যান ইনভার্স 6 থেকে ছোটো ছিল। বাট তুমি আগের কোনো অঙ্কে দেখো এই কাজটা করো নাই, আগের কোনো অঙ্কে তুমি এই কাজটা করো নাই। দেখো তুমি যদি এখানে যাও, আগে যখন তুমি পিএইচ বের করছো, এখানে দেখো যা ছিল তাই বসাইছো, কোনো যোগ করো নাই, কারণ এগুলো ট্যান ইনভার্স 6 থেকে ছোট বড়। কেমন? আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের লেকচার। আশা করি তোমাদের লেকচার ভালো লাগছে। একটু লেন্দি হয়েছে লেকচার, তাও একটু পড়ে রাখিও। আমরা আগামী কালকেও কিন্তু ক্লাস আমি নিব, অর্থাৎ শনিবারে, কালকে বলতে আজকে আর কি, শনিবারে কিন্তু ক্লাস আমি নিব। সাকিব ভাইয়ের তো ক্লাস এখন শেষের জন্য। কেমন? তাহলে সবার সাথে ভালো ভালো থাকবা। তাহলে সবার সাথে দেখা হবে আজকে রাতে। হ্যাঁ ওকে ভাই, তাহলে টাটা, দেখি, আসসালামু আলাইকুম।